নমস্কার, স্টাডি আইকিউর তরফ থেকে তোমাদের সকলকে জানাই অশেষ অশেষ সাদর আমন্ত্রণ। আমি পূজা মজুমদার, তোমাদের দিদি, তোমাদের মেন্টর বা আপনাদের বন্ধু বলতে পারেন। তো বেসিক্যালি আজকে আমরা যে ক্লাসটা করব সেটা দ্য হিস্ট্রি অফ 24 পারগানাস, সেকাল থেকে একাল। তো ক্লাসটা শুরু করার আগে আমি ডেফিনেটলি একটুখানি জিজ্ঞেস করে নেবো, অ্যান্ড আই উইল ডেফিনেটলি আস্ক মাই স্টুডেন্ট টু শেয়ার দ্য ভিডিও। প্লিজ শেয়ার করে দাও, কারণ আমরা আজকে কিছু ইম্পর্টেন্ট জিনিস আলোচনা করতে চলেছি যার যার বলে না যার যে ফলটা হবে সেটা কিন্তু অনেক লং টার্ম ফল। আচ্ছা, বিফোর দ্যাট আই উড লাইক টু রিড দ্য কমেন্ট ওল্ড মেমোরেবল টাইমস। ফার্স্ট অফ অল আমি বুঝতে পারছি যে কতটা দুঃখ হয়েছে তোমার। ডেফিনেটলি যেমন তোমরা জানো আগামী কালকে উই আর গোয়িং টু লঞ্চ দিস ইজ গোয়িং টু বি আ গ্র্যান্ড লঞ্চ অফ স্টাডি আইকিউ বাংলা। সঙ্গে থাকবেন মানে the most eminent personalities and teachers of study IQ। তোমাদের সঙ্গে আমার সঙ্গে তারাও থাকবেন। প্রত্যেকে তোমরা জানো আমরা যেই নতুন চ্যানেলটা করব তাতে তোমাদের সমস্ত আশা, ভরসা, ইচ্ছা সব পূরণের দায়িত্ব আমার, এবং সেই ক্ষেত্রে I can take all the grandeur, I can take all the responsibility whatever you are asking me to do. So before starting the class I would like to ask you first thing, আমাকে একটুখানি প্লিজ জানাবে যে either I am visible, audible properly or not, and please before that I need to tell আজকে যে ক্লাসটা আমরা করব এখানে আমরা কি কি সেকশন কভার করব, আর প্লিজ শেয়ার করে দাও। আর হাউ মেনি স্টুডেন্ট আর ওয়াচিং দিস ভিডিও নাও, please put your thumbs up because that is the only thing that can make me motivated and can give you the best of the best content regarding your examination perspective. Eventually তুমি পরীক্ষাও যদি না দাও, if you are not even giving your paper also, then also it is more important to know about something which is basically বলা যেতে পারে তোমার ইনফরমেশনের জন্য। being a Bengali or being an Indian also, it's very important to know about the information. So yes, first of all I need to tell you that old memorable time, first of all very sorry, I'm very sorry, I'm going to do that, but in the next যে নতুন চ্যানেলটা হবে which is Study IQ Bengali, সেখানে আমরা সবটা করব। আর একটা কথা তোমাদের ক্লাস শুরু হওয়ার আগে বলে দিই, ইফ ইউ হ্যাভ সিন দ্য ভিডিওস অফ দ্য স্টাডি আইকিউ বেঙ্গলি, যদি অলরেডি ইউ হ্যাভ সাবস্ক্রাইব দেয়ার, ইউ উইল সি অ্যাকচুয়ালি যে ক্লাসগুলো স্টাডি আইকিউ এর এই মেইন প্ল্যাটফর্মে যেগুলো দেওয়া হচ্ছিল সেই ভিডিওগুলোকে রিপিটেটিভলি ওখানে চালানো হচ্ছে, সো দ্যাট তোমাদের একটু সুবিধা হয় চ্যানেলটাকে রেকগনাইজ করতে। তো সেই কারণে একটা ইম্পর্টেন্ট জিনিস যে অনেকে আমাকে জিজ্ঞেস করেছে ম্যাম বেঙ্গলি চ্যানেলে হিন্দি বা ইংলিশ কেন, বিকজ ওগুলো যেহেতু পুরোনো ভিডিও সেই কারণে ওই ভিডিওগুলোতে এই ধরনের মাল্টি ল্যাঙ্গুয়েজ রয়েছে। বাট কলোকাল বাংলিশ তো চলেই, আমরা জানি। আমরা সাধারণ কথা বলতে গেলে যতটা বাংলা বা ইংরাজি অ্যাড করে কথা বলি, আমাদের ক্লাসটা সেই রকমই হবে যাতে আমার এটা মোটিভেশন থাকবে বা এটা আমার উদ্দেশ্য থাকবে, মোটিভেশন বলা ভুল, এটা আমার উদ্দেশ্য থাকবে যে আমরা যে কোয়ালিটি কন্টেন্টের কথা বলছি সেটা যেন প্রত্যেকটা স্টুডেন্ট, এভরি স্টুডেন্ট ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট ইজ মাই অনলি, মানে ওটাই আমার উদ্দেশ্য যাকে বলে, দ্যাট ইজ মাই সাবজেক্ট। সো এখানটা আরেকখানা ইম্পর্টেন্ট কথা, আজকে যদি তোমরা দেখো দ্য হিস্ট্রি অফ 24 পরগনা সম্পর্কে যদি আমরা কথা বলতে শুরু করি, প্রথমেই আমি একটা জিনিস জানিয়ে রাখি। ইফ ইউ আর থিঙ্কিং কি আমি এখানটায় সমস্ত অ্যাসপেক্ট কভার করব, ডেফিনেটলি আই উইল ডু দ্যাট। তার মধ্যে কি কি করব আমরা জানি। আমার ফার্স্ট অ্যাসপেক্ট থাকবে যে এর হিস্টোরিক্যাল কনটেক্সট বা ইতিহাস সম্পর্কিত কনটেক্সট, তাই তো। নেক্সট কি থাকবে জিওগ্রাফিক্যাল কনটেক্সট, আর তার সাথে থাকবে কিছুটা যেখানে আমরা ইকোনমিকে এখানে অ্যাড করব ইন দ্য প্রেজেন্ট কনটেক্সট। এবার বেসিক্যালি হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্যাল কনটেক্সট যদি আমরা বলি, তার সাথে উত্তর 24 পরগনা বা দক্ষিণ 24 परगना मिलिए निए आलोक खुलवे ब्लॉग फिर से वो आ गए, लेकिन बेटा आई कैन नॉट स्पीक इन हिंदी बिकॉज दिस इज द कंटेंट फॉर द बंगाली चैनल, सो द मैक्सिमम नंबर ऑफ द स्टूडेंट विल बी बंगाली हेयर। सो थोड़ा सा कर लो यार, मतलब थोड़ा सा वीडियो में कंटेंट इंग्लिश में देख लो, समझ लो, थोड़ा कनेक्ट कर लो। मतलब मेरा कोशिश यही रहेगी कि आप समझ पाओ, ठीक है। सो इट्स ओके, चलो आगे बढ़ते हैं। আর এবার নিচে আরেকটা জিনিস তোমাদেরকে এখানে অ্যাড করতে চাইবো যে আমরা হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্যাল যখন কথাটা বলছি, 24 পরগনার কথা যেই মুহূর্তে আমরা বলি, 24 পরগনাতে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস কি বলতো, যাকে বলা হয় পর্যটন, মানে ট্যুরিজম, তাই না।
ইভেনচুয়ালি আমরা অনেকে কিন্তু এটাও ভুল করি, আমরা সল্ট লেক যখন ধরো ওয়ান হু আর ডোমিসাইল অফ দিস এরিয়া, মানে দক্ষিণবঙ্গের যারা আমরা বাসিন্দা, বেসিক্যালি অন্যদের কথা ছেড়ে দাও, আমি পার্সোনালি একটা সময় অবধি আমার একটা ধারণা ছিল যে সল্ট লেক, দমদম এই সমস্তগুলো কলকাতার আন্ডারে আসে। তো ইট ইজ নট দ্য থিং, বেসিক্যালি দিস আর নট আন্ডার কলকাতা, দ্যাট ইজ আন্ডার 24 পরগনা। তারপর আমরা যখন ডায়মন্ড হারবারের কথা বলি, সাগর দিঘির কথা বলি, তো আজকে আমরা যদি 24 পরগনা নিয়ে কথা বলি, আমরা যদি শুধু 24 পরগনাতে যে সমস্ত মহান ব্যক্তিরা জন্ম নিয়েছেন, ওয়ান হু হ্যাজ টেকেন বার্থ অন দিস পায়াস ল্যান্ড, তাহলে পরে আমাদের ক্লাস 1 ঘন্টার উপরে হয়ে যায়। তাহলে আমাদের কি উদ্দেশ্য থাকবে, আমাদের 24 পরগনার আজকে সেই জিনিসগুলো পড়বো যেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। ফার্স্ট, আমাদের এক্সামিনেশন পার্সপেক্টিভ। ঠিক আছে, এক্সাম মানে কি হতে পারে, প্রথমে তো তুমি জানো জিকে বা জেনারেল নলেজ তো ডেফিনেটলি। এবার জিকে কোথায় কোথায় লাগে, ডাব্লিউবিপিএসসি তে লাগে, ডাব্লিউবিপিএসসি এর মধ্যে ডাব্লিউবিসিএস এ লাগে, রাইট, ডাব্লিউবিপিএসসি এর আন্ডারে ডাব্লিউবিসিএস হয় এবং ডাব্লিউবিসিএস এর মধ্যে হয়। এবং তার সঙ্গে সঙ্গে আরো কি কি, যে কোনো তুমি স্টেট লেভেলের এক্সামিনেশন দাও বা ইউনিয়ন লেভেলের এক্সামিনেশন দাও, এখানটা এমন একটা জায়গা, এই জায়গাটা এমন একটা এরিয়া থেকে বিলং করে যে সেই তার যে ইম্পর্টেন্স, যে লোকাল বা জিও পলিটিক্যাল বা পলিটিক্যাল বা জিওগ্রাফিক্যাল বা হিস্টোরিক্যাল যে ইম্পর্টেন্স, তার ইম্প্যাক্টটা হোল ইন্ডিয়া বেসিস। তো আজকে আমাদের উদ্দেশ্য থাকবে সেই সমস্ত সাইটগুলো দেখা যেগুলো আমাদের এই হোল ইন্ডিয়া বেসিস ইম্প্যাক্টটাকে রাখে এবং তাকে কভার করে। ঠিক আছে, নাও ওয়ান হু আর আস্কিং মি কে, আমি লাস্ট একটা কমেন্টে পড়ছিলাম যে ম্যাম ক্লাসটা নেওয়ার পরে একটু সরে দাঁড়াবেন, কারণ আমার স্ক্রিনশট নিতে হয়। সো ফর ইউ আই এম টেলিং, লাইক বলছি প্রথমত তো আই এম সরি যে আমি সরে দাঁড়াইনি, কিন্তু তোমার যদি এইটা স্ক্রিনশট নেওয়ার থেকে বেটার ইফ ইউ ক্যান গেট দ্য পিপিটি, ইউ ক্যান গেট দ্য পিডিএফ। কোথায় পাবে, প্রথমত তো তুমি আমাকে আমার টেলিগ্রাম চ্যানেলে তুমি বা টেলিগ্রাম আইডিতে তুমি আমাকে অ্যাড করে নিতে পারো, পূজা ফর বেঙ্গল, জাস্ট গো টু টেলিগ্রাম অ্যাপ এবং সেখানে পূজা ফর বেঙ্গল লেখো। অথবা তোমার যদি কোনো কোয়ারিজ থাকে, আজকে যে ক্লাসটা নেব তার উপর যদি কোনো কোয়ারিজ থাকে, ইফ ইউ হ্যাভ এনিথিং, দেন ইউ ক্যান অলসো ডাইরেক্টলি ডিএম মি অন মাই ইনস্টাগ্রাম প্রোফাইল which is also Pooja for Bengal, and even you can follow me for a chit chat or we can আমাদের নিজেদের মধ্যে ভাবের আদান প্রদান করতে পারি। and that reason you can also follow me on the Twitter which is at it's Pooja Majumdar। ঠিক আছে, এই অবধি তোমাদের নিশ্চয়ই ধারণা ক্লিয়ার হয়ে গেছে যে আজকে আমরা কি নিয়ে কথা বলছি, কি বৃত্তান্ত। সো পিপিটির জন্য স্ক্রিনশট নেওয়ার দরকার নেই, ইউ ক্যান ডাইরেক্টলি গেট দ্য পিডিএফ অ্যান্ড দ্য পিপিটি অ্যাট দিস টেলিগ্রাম চ্যানেল ইজিলি। আচ্ছা, শুরুতেই যদি আমি বলি আজকে আমাদের বিষয়বস্তুটা কি, এটা হচ্ছে আমাদের 24 পরগনা। বাট 24 পরগনার কথা যখন আমরা বলি, 24 পরগনা ওয়াই ইট ইজ ইম্পর্টেন্ট, দেখো 24 পরগনা যদি তুমি লোকাল মানে তার যে এক্সটেনশনটা দেখো, তুমি দেখতে পাচ্ছ এটার পুরো 24 পরগনার মধ্যে যে উত্তর 24 পরগনার অংশটা, দ্যাট ইজ অ্যাডজাসেন্ট টু বাংলাদেশ, তাই তো, এটা বাংলাদেশের সঙ্গে অ্যাডজাসেন্ট। তার মানে এখানে সব থেকে ইম্পর্টেন্ট যাকে বলা হয় মানে জিও পলিটিক্যাল বা জিও ইকোনমিক্যাল একটা সেকশনের বসবাস রয়েছে। তার কারণ কি, এটা যেহেতু বর্ডার এরিয়াকে যেহেতু এটাকে ডিভাইড করে, তাই তো, বর্ডার এরিয়ার সাথে যেহেতু এটা এখানে সংযুক্ত রাখা রয়েছে, সেই কারণেই এখানে আমাদের জানি বনগাঁ, পেট্রাপোল বা অন্যান্য ইম্পর্টেন্ট বর্ডার রিজিয়নগুলো অবস্থিত। এবং এটা কি, দিস ইজ অলসো আ ট্রেড রুট বিটুইন বেঙ্গল অ্যান্ড বাংলাদেশ। ঠিক আছে, এই অবধি ক্লিয়ার হয়ে গেছে। নাও নেক্সট থিং উই উইল টক অ্যাবাউট যে উত্তর 24 পরগনা বা দক্ষিণ 24 পরগনা প্রথমে তো ছিল না, ছিল কি এই পুরো অঞ্চলটা যার নাম ছিল 24 পরগনা। এই 24 পরগনার হিস্ট্রির কথা আমরা এক্ষুনি আসবো, তার আগে আমরা একটু জেনে নিই এই 24 পরগনা কোথা থেকে, ওয়াই ইট কামস টু দ্য এক্সিস্টেন্স, মানে 24 পরগনাকে ডিস্ট্রিক্ট হিসাবে আসার যে শুরুয়াতটা সেটা কোথা থেকে হয়েছিল। 1757 পরে কবে হয়েছিল, 20 ডিসেম্বর যদি বলি তাহলে 20 ডিসেম্বর 1757 মির্জাফর ছিলেন। এবং মির্জাফর তোমরা জানো আফটার ডিফিটিং সিরাজদৌল্লা, যখন মির্জাফর বাংলার নবাব হিসাবে পরিচিত হন, তিনি কি করেন, ব্রিটিশদেরকে এই 24 পরগনা, এখানে 24টা পরগনা ছিল, সেই 24টা পরগনাকে একত্রিতভাবে দে গিভ দ্য অডাসিটি অথবা তার অথরিটি টু ব্রিটিশ গভর্নমেন্ট। এবং তাতে ব্রিটিশ গভর্নমেন্টের কারা ছিল তখন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ডাইরেক্টলি রুল করত। এবং 1759 সালে যদি আমরা দেখি, রবার্ট ক্লাইভ ছিলেন, তাই তো,
ক্লাইভ কি করেন, এই জায়গা থেকে বেসিক্যালি যে জায়গিরটা বা এখান থেকে জায়গির কাকে বলে, সিম্পল কথায় ট্যাক্স বা রাজস্ব, ঠিক আছে, একদম সহজভাবে বুঝতে গেলে ট্যাক্স বা রাজস্ব, সেটা পাওয়ার জন্য তিনি কি করতেন, তিনি এখানকার যে নবাবদের যে শাহ আলম ছিলেন এবং সেখানটায় তিনি ইট ওয়াজ এ রেবেলিয়ন অফ দ্য নবাব এল্ডেস্ট সান শাহ আলম, তার সাথে কিন্তু রবার্ট ক্লাইভ ডাইরেক্টলি এখানটা একটা সমস্যায় জর্জরিত হন। এবং এরপরে আমরা জানি যখন বক্সার যুদ্ধ হয়ে গেছে 1764-তে, তারপরে 1 বছর পর অ্যানাদার গ্রান্ট, সেখান থেকে নবাবের অ্যাপ্রুভালের অনুযায়ী এখানে অ্যানাদার মানে গ্রান্ট হতে থাকে অন দ্য বেসিস অফ দ্য প্রপার্টি রাইটস। মানে বেসিক্যালি এই 24 পরগনা এরিয়াটা অ্যাকচুয়ালি কি ছিল, এটা একটা খাজনার ঘর ছিল বা রাজস্ব উপায়ের একটা জায়গা ছিল। দেখো কেন ছিল, বিকজ দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফার্টাইল ডিস্ট্রিক্ট বলতে পারো। সেই সময় ডিস্ট্রিক্টের তো কোনো সেই ধরনের আলাদা করে কোনো কনসেপ্ট ছিল না, যেহেতু আমরা ব্রিটিশ পিরিয়ডের কথা বলছি। কিন্তু বেসিক্যালি এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদেরকে বুঝতে হবে যে এই জায়গাটা যদি তুমি জিওগ্রাফিক্যাল অ্যাটমসফিয়ার দেখো, তাহলে তুমি দেখতে পাবে, তুমি জানো এখানটা দিয়ে কি গেছে না, তো হুগলি রয়েছে, রাইট? এখানটা দিয়ে কি আছে, এখানটা দিয়ে হুগলি গেছে। এবং এছাড়াও তুমি যদি ঠিকঠাক করে দেখো, বাকি মেন যে নদীগুলো সেগুলো এই জায়গাটাকে কিন্তু পাললিক মানে সমভূমিকে তৈরি করে। আর পাললিক সমভূমি মানে কি, পাললিক সমভূমির মতলবই হচ্ছে এটা যে দ্যাট এরিয়া ইজ ভেরি মাচ ফার্টাইল। তো স্বাভাবিকভাবে তুমি এখান থেকে কি কি জিনিস পাবে, যদি তুমি ভাবো ওয়াই ব্রিটিশার্স অ্যাকচুয়ালি ওয়ান্টেড টু কাম দিস এরিয়া অ্যান্ড দে ওয়াই স্টার্টেড দেয়ার বিজনেস অর দ্য মানে যেটা বলে না যে এই প্রভিন্সের ওপর কেন জোর জমালো, বিকজ দেখো এখান থেকে তুমি খুব সহজে কি পাবে, এগ্রিকালচার পাবে, তাই তো? কেন এগ্রিকালচার পাবে, স্বাভাবিকভাবে হুগলি নদী রয়েছে, হুগলি নদীর সঙ্গে সঙ্গে বাকি যে গঙ্গার যে মানে গঙ্গারই পরবর্তী নাম হুগলি হয়, এছাড়াও বিভিন্ন ইম্পর্টেন্টলি এই যে গাঙ্গেয় সমভূমি বা গাঙ্গেয় বদ্বীপ অঞ্চল, এই যে এক্স্যাক্ট অংশটা এবং সুন্দরবন অংশ, এই সমস্ত জায়গার থেকে যদি আমরা মেন এই সমভূমি অঞ্চলটার দিকে নজর দিই, তাহলে এখানকার ভূমি বা এখানকার যে ব্যবস্থা সেটা অনেক অনেক সুন্দর। এছাড়াও আরেকটা ইম্পর্টেন্ট জিনিস কি, এই এরিয়াগুলো দেখো সমুদ্র পথে এন্টার করা সহজ, তাই তো? দ্যাট ইজ অলসো দ্য অ্যানাদার রিজন। এবং এর সাথে সাথে আরো ইম্পর্টেন্ট তোমাদেরকে একটা কথা বলবো যে এই 24 পরগনা যদি সাইজটা দেখো, সেটা কিন্তু স্বাভাবিকভাবে অনেক বেশি বড়। তো বড় জায়গা থেকে বেশি খাজনা আসবে, এটাও একটা বড় রিজন। তো এবার আমি আরেকটা জিনিস তোমাদেরকে বলবো যে ইফ ইউ ওয়ান্ট টু গো থ্রু দ্য বেঙ্গলি সেগমেন্ট, মানে এই কন্টেন্টটাই যেটা আমি তোমাদেরকে এখন বললাম, তারই যদি বাংলা ভাষায় তোমরা একবার দেখতে চাও, তাহলে ডেফিনেটলি আমি বলবো যে প্লিজ গো অ্যান্ড চেক দ্যাট টেলিগ্রাম সাইট, ইউ উইল গেট ইট টু নো। নাও নেক্সট হচ্ছে পরগনার মানে কি। নাও আই উইল টক অ্যাবাউট পারগনা। হোয়াট ডাজ মিন বাই পারগানা, পারগানার মানে কি। এবং পারগানার মানে যখন বলতে হয় তখন বেসিক্যালি এর যে উত্তর বা এর যে মানে প্রথমত তো বানানটা আগে চেক করে নি, হোয়াট ডিজ মাই, হ্যাঁ মধু পাওয়া যায় ইন সুন্দরবন এরিয়া, মধু সব জায়গাতে থোড়ি না পাওয়া যায়। আচ্ছা, পারগানা অলসো স্পেলড দ্য পারগুনা, ঠিক আছে, কি নাম এর, পরগুনা বলা হচ্ছে। এবং পরগুনার যদি আমরা কথা বলি, এর যে থিওরি, পরগনার যে ভাবনা চিন্তাটা কখন এসেছিল, এটা এসেছিল অ্যাট দ্য টাইম অফ দ্য সালতানেট বা সুলতানি পিরিয়ডের সময়। কখন হয়েছিল না, তো সুলতানি পিরিয়ডের সময়, দ্যাট পিরিয়ড অফ দ্য সালতানেট ওয়াজ দ্য টাইম when the concept of pargana came. Basically there are in 24 parganas, there are 24 different parganas, they adjugated together and they come to the subject of being a pargana. ঠিক আছে, এই অবধি ক্লিয়ার হয়েছে? তবে পরগনা কিভাবে তৈরি হচ্ছে না, 24টা পরগনাকে অ্যাড করে রেখে তৈরি করা, তাই একে পরগনা বলে। কোথায় এর শুরুয়াতটা না, তো সুলতানি যুগে শুরু হয়। এবং সুলতানি অ্যাডমিনিস্ট্রেশনের একটা ভাগ ছিল এই পরগনা, এবং সেটি বেসিক্যালি প্রাইমারিলি বাট নট এক্সক্লুসিভলি বাই দ্য মুসলিম কিংডম ইউজ হতো। মানে যে মুসলমান বা ইসলাম কিংডম ছিল, মানে সালতানেট থেকে এর শুরুয়াতটা হয়। এবং তার পরবর্তীকালে যখন আমরা দেখি পরগনাকে তারা কিভাবে মানে ম্যান্ডেট করে, ফার্স্ট অফ অল ইউ ক্যান সি ফার্স্ট থিং ইজ কল্ড ইকতা। সব থেকে বড় অঞ্চল তাকে বলা হতো প্রভিন্স বা ইকতা। অ্যান্ড দিস ইকতার যে যারা সিনিয়র মানে দ্য মোস্ট পাওয়ারফুল পার্সন আর দ্য হাইয়েস্ট অথরিটি অফ ইকতা, কাদের দেওয়া হতো, মুক্তিসকে বা ওয়ালিসকে, যা বর্তমানে তার নাম কি বলে, গভর্নর। ঠিক আছে, আজকের দিনে যাকে রাজ্যপাল বলা হয়, সেই প্রভিন্স বা রাজ্যপাল। এবং এখানটা তো ইউ ক্যান অ্যাড ওয়ান থিং হিয়ার, যে এই প্রভিন্সের কথাতে তুমি জানো ইউনাইটেড প্রভিন্স, ইউনাইটেড প্রভিন্স কাকে বলে বলো দেখি, জলদি আমাকে বলো, টেল মি জলদি জলদি।
What is called the United Province? What are the area is been called the United Province? In the comment section. I am waiting for your answer. Next, province কে ডিভাইড করা হতো ছোট ছোট কিসে না তো শিক্সে। শিক্স মানে কি জেলা বা ডিস্ট্রিক্ট, তার যে হেড তার নাম হচ্ছে শিকদার। ডেফিনেটলি আই এম শিওর তোমার বাড়ির পাশে তোমার ফ্যামিলিতে বা তোমার পরিচিত মহলে কেউ না কেউ একজন শিকদার জরুর আছে। তো শিকদার মানে কি ওয়ান হু আর টেকিং কেয়ার অফ আ শিক্স, ঠিক আছে? শিক্সের মানে হচ্ছে ডিস্ট্রিক্ট। এবার সেই ডিস্ট্রিক্টকে আরো ঠিকঠাক করে অ্যাডমিনিস্ট্রেটিং করানোর জন্য বা অ্যাডমিনিস্ট্রেশন মানে তাকে প্রশাসনিক দায়িত্ব নেওয়ার জন্য কি ইউজ করা হতো না তো পরগনা। হোয়াট ইট ইজ বিন কল্ড, এই পরগনাকে বলা হয় সাব ডিস্ট্রিক্ট বা উপজেলা, এবং তার মধ্যে তার যে হেড তাকে কি বলা হতো না তো অমিল। এবং এর সঙ্গে একেও যখন আরো ছোট ছোট ভাগ করা হতো তখন কি পাওয়া যেত না তো গ্রাম বা ভিলেজ, এবং ভিলেজের যে হেড থাকতো তাকে নর্থ ইন্ডিয়াতে ইট ইজ ইয়েস এক্স্যাক্টলি উত্তরপ্রদেশ ইজ দ্য রাইট আনসার। অ্যান্ড হিয়ার ওয়ান মোর থিং ইউ নিড টু নো कि ভিলেজের যে সব থেকে হায়েস্ট দ্যাট ইজ আওয়ার চৌধুরী জি, जो भी कोई है চৌধুরী, হ্যাঁ না, চৌধুরী বলে যাদেরকে জানা হয় সেই চৌধুরীরা। এবং এছাড়াও মুকদ্দম বলে বলা হতো তাদেরকে, বলা হতো মুকদ্দম বা চৌধুরী। এখন যেমন বলে সরপঞ্চ, রাইট, দ্য হাইয়েস্ট, বা পঞ্চায়েতের যে মেন হয় বা যাকে বলে গ্রাম মানে গ্রামের হেডকে কি বলা হয় আমাকে বলো বাংলাতে, ঠিক আছে? Now I will go to the next slide which is পরগনার মানের ডিটেলিংসে। বেসিক্যালি আমি যেমন বললাম দ্যাট হ্যাজ বিন স্টার্টেড বাই দ্য দিল্লি সালতানেট, এবং এটাকে বেসিক্যালি কেন তৈরি করা হয়েছিল। এবার তোমাদের যদি বলি যে প্রভিন্সে ভাগ করা, তারপর পরগনাতে ভাগ করা, ইকটাতে ভাগ করা, শিক্সে ভাগ করা, কেন? হোয়াট ওয়াজ দ্য রিজন বিহাইন্ড দ্যাট? দ্য মেইন রিজন ওয়াজ কালেক্টিং দ্য রেভিনিউ। কালেক্টিং দ্য রেভিনিউ ইজ দ্য মেন মোটিভ অফ ইট। দেখো বড় জায়গা থেকেও টাকা নেওয়ার পরে তাকে ছোট ছোট করে ভাগ করলে পরে কি হবে, দে উইল গেট টু নো, দে উইল গেট দ্য অ্যাফার্মেশন সো দ্যাট দে ক্যান কালেক্ট ইট ইজিলি। মনে থাকবে না ছোট ছোট এই জায়গা থেকে আমার কালেকশন এসছে, এখান থেকে আমার কালেকশন এসছে, সেই জন্যই ভাগটা করা হতো। এবং বিইং আ হিস্টোরিক্যাল মানে ব্যাকগ্রাউন্ডেড স্টুডেন্ট তুমি ক্লাস 9-10-এও এগুলো ক্লিয়ার করে ফেলেছো। এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস তোমাকে জানতে হবে, পরগনার যদি আমরা বলি সেখানে মৌজাগুলো থাকতো, এবং মৌজাগুলোকে সব থেকে বেশি স্মলেস্ট ইউনিট ধরা হতো ফর কালেক্টিং দ্য রেভিনিউ বা রাজস্ব আদায়ের জন্য সব থেকে মেন বা কালেক্ট মানে সব থেকে শর্ট, সব থেকে ছোট ইউনিট ধরা হতো কাউকে নাকি মৌজা। এবং আমরা জানি বাংলাতে এখনো মৌজা, হ্যাঁ, গ্রাম প্রধান বলা যেতে পারে। মোড়ল, yeah, I was thinking about that word, মোড়ল। মোড়লটা, that word মোড়ল is very connected to us, yes, গ্রামের যে প্রধান তাকে মোড়ল বলে। এবার নাও আরেকটা জায়গা আমরা জিনিস দেখবো, দ্য কনসিস্টিং অফ ওয়ান অর মোর ভিলেজেস অ্যান্ড সারাউন্ডিং দ্য কান্ট্রি সাইড। এবং এটা আমি বললাম যে ভিলেজে কিভাবে ডিভাইড করা হতো। নাও in the history of Pargana he comes the most powerful, most brave, most courageous একজন, যে কিনা যার কারণে হুমায়ুন লিটারালি ইন্ডিয়া থেকে পালিয়ে গিয়েছিলেন। হি ওয়াজ সো পাওয়ারফুল। কে না তো একজন আফগান সোলজার, যে নিজেকে একজন বিখ্যাত মানুষে পরিণত করেন, একজন বিখ্যাত রাজায় পরিণত করেন, শের শাহ, দ্য লায়ন কিং। ঠিক, নাও ওয়ান মোর থিং, এখানটায় শের শাহ সুরি যখন তিনি তার অ্যাডমিনিস্ট্রেশন তৈরি করেন তখন এই পারগানাকে আরো বেশি স্ট্রেনদেন করেন, আরো বেশি শক্তিশালী করেন। কেন করেন? কারণ সেই পরগনাতে তিনি দুটো ইউনিটকে যোগ করেন। একটা ইউনিটের নাম কি না তো শিকদার, যেরকম আমি বললাম। এবং শিকদার যেমন বললাম শিক্স মানে আগে তোমরা কি পড়লে সালতানাত পিরিয়ডে শিকদারের আন্ডারে পরগনা থাকতো, কিন্তু শেরশাহ কি করলেন শিকদারকে বা পুলিশ ইউনিটকে পরগনার সাথে অ্যাডজাস্ট করলেন যাতে কিনা পরগনার শান্তি শৃঙ্খলা ঠিকঠাক বজায় রাখে। অ্যান্ড উইথ দ্যাট অ্যানাদার থিং, একজন আমিন বা মুন্সিফ মানে কি মুন্সি বাংলায় বলে না মুন্সি, সেই মুন্সিকে অ্যাড করলেন, যে কিনা বেসিক্যালি মুন্সি কি করেন, মুন্সি হচ্ছে খাজনা আদায় করেন বা কর আদায় করেন। তো পরগনা 24 পরগনা বেসিক্যালি it is been called a area where from the maximum number of revenue would have been collected। ঠিক আছে, সব আসবে, ড্রিম জব আসবে, নিশ্চয়ই আসবে, সবকিছু আসবে।
বাট এখন একটুখানি এর ওপর নজর দাও, হুগলি থেকে শুরু করে সব আসবে, সব ডিস্ট্রিক্ট কভার হবে। বাট এটা কেন ইম্পর্টেন্ট, 24 পরগনা অ্যাট দ্য প্রেজেন্ট ডে, আজকে যখন লাস্ট ক্লাসের অবধি যাবে, ইউ উইল আন্ডারস্ট্যান্ড হাউ ইম্পর্টেন্ট ইন দ্য প্রেজেন্ট কনটেক্সট অফ ইন্ডিয়ান ইন্ডিয়ান ইকোনমিক্স, ইকোনমিক্যাল ব্যাকগ্রাউন্ড বলো বা ইকোনমিক্যাল জাংচারে হাউ মাচ ইম্পর্টেন্ট 24 পরগনা আজকের দিনে দাঁড়িয়ে, সেই জন্য আমরা আজকে এটাকে কভার করছি। ওয়ান মোর থিং, দ্য ডিস্ট্রিক্ট অফ 24 পরগনা যখন যদি বলা হয়, সেটা অ্যাকচুয়ালি ক্লজ নাম্বার 2, 3 এবং 9 এর আন্ডারে রেগুলেশন অফ 1793। সবাই মন দিয়ে এই জায়গাটা দেখো, যে বেসিক্যালি এই যে 24 পরগনা ডিস্ট্রিক্টের কথা বলা হচ্ছে, সেটা বেসিক্যালি 1793 এর শতকে ব্রিটিশ গভর্নমেন্ট দ্বারা এটাকে একটা ডিস্ট্রিক্ট বলা হয়, মানে পরগনা গেট আ নেম অফ জেলা বা পরগনা গেট আ নেম অফ ডিস্ট্রিক্ট ইন 1793। এবং সেই যে বন্দোবস্তটা হয়, যেটা একটা ডিস্ট্রিক্ট, এটা কতদিন চলে না তো 1800 শতক অব্দি। এবং এটা ততদিন অবধি চলার পরে আমরা জানি যে অশোক মেহতা কমিটি, অশোক মিত্রা কমিটি 1980 দশকে এটাকে ডিভাইড করে দেয় দুটো পার্টে। হোয়াট ওয়াজ দ্য পার্ট? একটা হচ্ছে নর্থ 24 পরগনা, আর একটা হচ্ছে সাউথ 24 পরগনা। নর্থ 24 পরগনা এবং সাউথ 24 পরগনা কেন করে? বিকজ অফ দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ, এটা যাতে সুবিধা হয় বুঝতে। এবং সেই কারণে এখানে দুটো জিনিস তোমাদের জানতে হবে। যদি আমরা হিস্ট্রি দেখি, যেমন বললাম দ্য প্রেজেন্ট ডিস্ট্রিক্ট অফ সাউথ 24 পরগনা, সেটা এক্সিস্টেন্সে কবে এসে বলেছি 80 দশকে, দ্যাট ইজ ইন মার্চ, ফার্স্ট অফ দ্য মার্চ 1986। এবং এখানটায় যদি বলি তাহলে বেসিক্যালি এটা দুটো প্রথমে মানে যেটা সাউথ 24 পরগনা, সেটা দুটো সাবডিভিশন বা দুটো উপবিভাগ নিয়ে অবস্থা ছিল। বলবো উমা, বলবো, ডেফিনেটলি বলবো, সবটা বলবো, একটু অপেক্ষা করো, একটু সময় নাও। দেন ইট ইজ দ্য মানে এটা দুটো জায়গাকে কম্প্রাইজ করতো। কোন দুটো জায়গা না তো আলিপুর এবং ডায়মন্ড হারবার। এবং এর মধ্যে টোটাল 30টা ব্লক ছিল। পরবর্তীকালে এটা ভাগ হয়ে যায়, ভাগ হয়ে কটা ভাগ হয়? এতে 5টা ভাগ হয়ে যায়। এবং বর্তমানে কি কি রয়েছে দেখো, আলিপুর রয়েছে, বারুইপুর রয়েছে, ক্যানিং রয়েছে, ডায়মন্ড হারবার রয়েছে এবং কাকদ্বীপ। এবং আমি আবার বলছি যে একটা টাইমে আমি যখন ঠিকঠাক করে অত ভালোভাবে বুঝতাম না, তখন একটা সময় আমারও মনে হতো প্রবাবলি এই সমস্ত এরিয়াগুলো কলকাতা, বিকজ আমরা জানি না কলকাতা থেকে সাউথের দিকে ট্রেন যায় এবং হয়তো সেই এরিয়াগুলো কলকাতার আন্ডারে পড়ে। সো ইট ইজ আন্ডার সাউথ 24 পরগনা। যদি আমরা দেখি, ইউ ক্যান সি ইভেন যাদবপুর, সোনারপুর, বেহালা, ঠিক আছে, দিস অল কামস আন্ডার দিস সেম এরিয়া। বোঝা গেল এটা? মানে ইভেনচুয়ালি তুমি যখন বারুইপুরের কথা বলছো, কন্যানগর, শ্যামপুরের কথা বলছো, সেগুলো কিন্তু কলকাতার মধ্যে পড়ে না। কোথায় পড়ে না তো সাউথ 24 পরগনাতে। এবং এছাড়া এখানে কটা ব্লক রয়েছে? 29 ব্লক এবং 7টা মিউনিসিপ্যালিটি রয়েছে। দিস ইজ অ্যাবাউট সাউথ 24 পরগনা। এবার আসবো আমরা নর্থ 24 পরগনায়। দিস ইজ অলসো ভাস্ট ডিস্ট্রিক্ট। এবার এখানে দেখো, নর্থ 24 পরগনাতে কিন্তু অনেক জায়গা পড়ে। অনেক জায়গার মধ্যে মানে আমরা জানি যে হাউ মাচ ইম্পর্টেন্ট প্লেস দিস ইজ। হাসনাবাদ থেকে শুরু করে, বনগাঁ থেকে শুরু করে, মাঝের গ্রাম, বাগদাদ, মানে এই সমস্ত জায়গাটা এখানে পড়ে। এবং এয়ারপোর্টও এখানেই, রাজারহাটও এখানেই। এবং এখানটাতে আরেকটা ইম্পর্টেন্ট, যদি আমরা দেখি টোটাল সাবডিভিশন, এখানেও 5টা সাবডিভিশন আছে। ডিটেলসে দেখবো কোন কোনটা। 26টা মিউনিসিপ্যালিটি আছে এবং একটা মিউনিসিপ্যাল কর্পোরেশন আছে। হাউ বিগ ইট ইজ, ঠিক আছে? নাও উই উইল গো অ্যান্ড মুভ টুয়ার্ডস দ্য নেক্সট টপিক, যেখানটা আমরা নর্থ 24 পরগনার ইনফরমেটিভ জায়গাটা দেখবো। আমরা এখানে এরিয়া দিয়ে দিয়েছি। এবং আবারও বলছি, ইফ ইউ ওয়ান্ট টু গেট দিস পিডিএফ ফাইল অর দ্য পিপিটি ফাইল, ইউ ক্যান ডাইরেক্টলি জয়েন টু মাই টেলিগ্রাম চ্যানেল হুইচ ইজ পূজা ফর বেঙ্গল। এবং সেখানটা থেকে এটাও তুমি জেনে নাও যে এখানেও 5টা ছিল। এবং এটা আমি তোমাদের এইমাত্র বললাম যে এখানে ক্যান্টনমেন্ট বোর্ডও রয়েছে। ক্যান্টনমেন্ট বোর্ড নর্থের জন্য কোনটা রয়েছে? দমদমের কথা তোমরা জানো। এবং এখানকার ল্যাঙ্গুয়েজ কি? বাংলা এবং অন্যান্য রিজিওনাল ল্যাঙ্গুয়েজ যেমন হিন্দি, ইংলিশ বা উর্দুর ব্যবহারও এখানে রয়েছে। আচ্ছা, নেক্সট হচ্ছে সাউথ 24 পরগনা বা দক্ষিণ 24 পরগনা। এখানটা যদি দেখি, এটাও আমি তোমাদের এইমাত্র বললাম কি কি ভাগে বিভক্ত। আলিপুর, বারুইপুর, মানে ডায়মন্ড হারবার, কাকদ্বীপ, এখানেও 29টা ব্লক। এখানেও বাংলা ল্যাঙ্গুয়েজের সাথে হিন্দি, ইংলিশ রয়েছে। যারা হু আর ওয়াচিং দিস ভিডিও, দে অলরেডি নো ইট। তা ঠিক আছে, আমি আর রিপিট করে সময় নষ্ট করতে চাই না। নাও উই উইল টক অ্যাবাউট দ্য গ্রেটার হিস্ট্রি অ্যান্ড দ্য এভিডেন্স। মানে আমরা হিস্টোরিক্যাল বা ইতিহাস সম্পর্কিত। मैम कौन सी भाषा में पढ़ा रही हो? टेल मी। दिस इज बंगाली। जी जोकर, आपको अगर टॉपिक अच्छा नहीं लगे बेटा तुम जा सकते हो, कोई बात नहीं, ऐसे नहीं बोलते, ठीक है? चलो, अब द ग्रेटर हिस्ट्री एंड द एविडेंस ऑफ दिस थिंग इज दिस इज अकॉर्डिंग टू द टॉलेमी।
টলেমির জিওগ্রাফি যদি তোমরা জানতে চাও, মানে টলেমি তাকে কি বলা হয়, দ্য ফাদার অফ জিওগ্রাফি। এবং নাও ইম্পর্টেন্ট থিং হেয়ার দ্যাট অ্যাকর্ডিং টু টলেমি, টলেমি কি বলেছেন তার যে জিওগ্রাফি, আমরা জানি টলেমির জিওগ্রাফি সব থেকে বিখ্যাত, কারণ তিনি মানে ভাবো ওয়েন দ্য জিপিএস নেটওয়ার্ক ওয়াজ নট দেয়ার, নো হোয়াটসঅ্যাপ, নো ম্যাপিং, না গুগল ম্যাপ, না না অ্যাপেল আইফোনের সিরির ম্যাপ। সো সেই ক্ষেত্রে তুমি যদি বলো তিনি এমন একটা মানুষ, তিনি সুদূর গ্রিকে বসে মানে রোমান সাম্রাজ্যের একটা সামান্য একটা জায়গা থেকে তিনি কিন্তু পুরো ম্যাপিং তৈরি করেছিলেন উইদাউট কামিং হেয়ার। ঠিক আছে, নাও এখানটায় তোমাকে বুঝতে হবে যে দ্যাট টাইম দিস ইজ ওয়াই হিজ এভিডেন্সেস, হিজ নলেজেবল যে স্ক্রিপচার, দ্যাট অলসো actually it happened good for understanding the historical and geographical aspect of that time of world যখন হিস্ট্রি ছিল না। ঠিক আছে, নাও নেক্সট ওয়ান থিং কি, এখানটা আরেকটা জিনিস বলতে হবে যে তিনি সেই সময়ে যে তিনি তার গঙ্গারাদাই বা গঙ্গারাদাই বা বাংলাতে লিখলে পরে এইভাবে লিখবো, ঠিক আছে, এটা হচ্ছে বানানটা হয় গঙ্গারিদাই। ঠিক আছে, তো হি হ্যাজ টক অ্যাবাউট ইট। তো গঙ্গারিদাই মানে কি, দ্য এরিয়া অ্যাডজাসেন্ট টু গঙ্গা। ঠিক আছে, এবং এই গঙ্গার আশেপাশে এই অঞ্চলের যখন তিনি কথা বলেন, টলেমিকে একবার দেখে নি, হি ইজ টলেমি, এবং তিনি যখন এই কথা বলেন তখন তিনি এই অঞ্চলের কথা উল্লেখ করেন, যে অঞ্চলটা কি ছিল, ভাগীরথী এবং গঙ্গা তার যে পুরো ক্যাশমেন্ট এরিয়া সেখানে। ঠিক আছে, নাও নেক্সট হচ্ছে আমরা যদি বলি তাহলে পরে দ্য গ্রেটার হিস্ট্রির ক্ষেত্রে ওয়ান মোর ইম্পর্টেন্ট হচ্ছে আর্কিওলজিক্যাল এক্সক্যাভেশন অফ বড় চম্পা। হ্যাঁ গো, কেউ আছো নাকি চন্দ্রকেতুগড় থেকে? Because I am personally very much attracted to towards that place. I will definitely come to visit that place because this area is connected to বরাহ মিহির এবং তার যে ওয়াইফ ছিলেন খনা। ঠিক আছে, তাদের সঙ্গে এটা যেমন যুক্ত রয়েছে। নাও ইউ নিড টু নো ওয়ান মোর থিং, দিস খনা বা বরাহ মিহির দে আর কানেক্টেড টু দ্য গুপ্তা এরা, তাই তো, দে আর কানেক্টেড টু গুপ্তা এরা। তো গুপ্ত সাম্রাজ্যের সময়ের এর হিস্ট্রি যেহেতু চন্দ্রকেতুগড়ের সঙ্গে অ্যাডেড, তো বলা হয় যে 24 পরগনার ইতিহাস কিন্তু গুপ্ত যুগের সাথেও রয়েছে। নাও ওয়ান মোর থিং ইউ নিড টু নো হেয়ার দ্যাট কালচারাল ইনফ্লুয়েন্সের কথা দেখো, এখানে আমি একটা ছবি দিয়েছি এবং এখানে তোমাদেরকে একটা ভালো খবর দিই। ইট ইজ বিন কল, চন্দ্রকেতুগড়কে বলা হয় দ্য হারাপ্পা অফ বেঙ্গল। দ্য হারাপ্পা অফ বেঙ্গল কেন বলা হয়? বিকজ অফ দিস, যেটাকে কি বলে, ধ্বংসাবশেষ, তাই তো, ধ্বংসাবশেষকে লেগে। নাও নেক্সট হচ্ছে হিউয়েংশান, ভেরি ইম্পর্টেন্ট, এমিনেন্ট ওয়ান। এবং হিউয়েংশানের ক্ষেত্রে তার নাম দেখো, তোমরা বলবে ম্যাম এখানে জুয়াংজাং লেখা আছে, সো দ্যাট ইজ দ্য অ্যাকচুয়াল স্পেলিং অফ হিউয়েংশাং। যখন বাংলাতে প্রিন্টিং করা হতো হিউয়েংশানকে মানে জুয়াংজাংকে হিউয়েংশান বলা হয়েছে। তো হিউয়েংশাংয়ের যদি কথা বলি, তিনি যে সময় ভিজিট করেছিলেন, বেসিক্যালি হি ওয়াজ এ বুদ্ধিস্ট এবং তিনি বুদ্ধ ধর্মের পুরো প্রচার বা তার ব্যবস্থাপনাকে ঠিকঠাক করে চোখে দেখার নিরিখে রেখেছিলেন এবং সেই কারণে হি অলসো হি কেম থ্রু দ্য ট্রেড রুট, তাই তো, ট্রেড রুট দিয়ে এসে এবং তিনি সেখান থেকে যে মানে চলার পথে এবং যাওয়ার সময় তিনি বঙ্গোপসাগর হয়েই ব্যাক করেছিলেন। তো সেই কারণে আমরা জানি যে 24 পরগনার যে অবস্থানটা সেটা যেহেতু বে অফ বেঙ্গলের কাছে, তো স্বাভাবিকভাবে দিস এরিয়া ওয়াজ বিন talked in all the scripture of হিউয়েংশান। তিনি কি বলেছেন, তিনি প্রায় 100টা হিন্দু টেম্পল এবং তার মধ্যে 24 পরগনার মধ্যেই সেগুলোর যে অবস্থান সেটা কিন্তু তিনি তার লেখনীতে লিখে গেছেন। তাড়াতাড়ি করে কমেন্টে আমাকে বলবে হিউয়েংশানের লিখিত স্ক্রিপচার বা হিউয়েংশান লিখিত বইয়ের নাম কি, জলদি জলদি বলবে, ঠিক আছে? আই এম ওয়েটিং ফর ইউর আনসার। আমি ততক্ষণ মুভ করছি দ্য নেক্সট স্লাইড। ওকে, this one is the greater history of evidence of Bengal এবং এখানটায় তোমরা যদি কেউ বলতে পারো টেল মি হোয়াট ইট ইজ, হুজ পিকচার ইট ক্যান বি। খুব মুশকিল হয়েছিল এই ছবিটা ঢুঁড়তে, মানে আমাকে খুঁজতে অনেকটা সময় হতে লেগেছিল, বাট দিস ওয়ান ইজ ওয়ান অফ দ্য হিন্দু রাজা অফ বেঙ্গল। কে, জলদি বলো, টেল মি ইন দ্য কমেন্ট সেকশন, জলদি সে জলদি, দ্যাট ক্যান ইউ ইমাজিন, লাইক ক্যান ইউ রেকগনাইজ হিম? हिवेंशान, जोकर हिवेंशान, he is the person. What was the book of him? हिवेंशान का बुक का नाम क्या होता है? Yeah, this is right. See Young. See Young is the right answer. And tell me who is him?
ইনি বাংলার প্রতিষ্ঠাতা গো, গৌড়ের সম্রাট কে? শশাঙ্ক। গৌড় সম্রাট শশাঙ্ক। ইয়া, ইনি হলেন শশাঙ্ক। এবং শশাঙ্করই মানে মানে এটা একটা বলে না সেই রিসার্চ গেট থেকে তুলে আনা ছবি। সো উই উইল টক অ্যাবাউট ইট, যে 24 পরগনার কথা যখন বলা হয়, দ্যাট ওয়াজ নট আন্ডার শশাঙ্ক। মানে ইফ ইউ আর আস্কিং ফর দ্য এরিয়া অফ গৌড় বা মালদার যে গৌড় বা মুর্শিদাবাদ যে কর্ণসুবর্ণ, এই পুরো এরিয়াটার যদি আমি তোমাকে প্রশ্ন করি হুইচ ইজ দ্য এরিয়া, আর দ্য 24 পরগনা আন্ডার ইট অর নট, তো হিস্টোরিক্যাল তোমাদেরকে বলি যে দিস ওয়াজ নট দ্য এরিয়া অফ শশাঙ্ক। তাহলে এই এরিয়াতে কারা ছিল সেটা আমাদেরকে জানতে হবে। তার মধ্যে ওয়ান মোর important place is that to understand the Pal ruler, পাল বংশ। পাল বংশ তুমি জানো, রাজপুত পরিবার, তিনটে পরিবার যেটা মেন ছিল, কারা ছিল বলো? পাল বংশ ছিল, রাষ্ট্রকূট ছিল, এবং এদিকে ছিল আমাদের প্রতিহার গুর্জর, তাই তো? পুরো নর্থ ইস্ট এবং সাউথ ইন্ডিয়া এরাই ছিলেন মধ্যযুগীয় সময়। সেই সময় পাল বংশের আন্ডারে এইখানটায় কিছুটা অংশ রয়েছে। কিন্তু আরেকটা জিনিস, যে সেন বংশ যারা ছিলেন, মানে লক্ষণ সেনের কথা যেমন বলা হলো, সেন বংশ ইজ কানেক্টেড টু নদিয়া অরণ, মানে নদিয়া এরিয়া, নদিয়া টু গৌড় এই এরিয়াটার মধ্যে রয়েছিলেন। বাট 24 পরগনাতে বেসিক্যালি সেন স্কাল্পচার অনেক কিছু পাওয়া গেছে, বাট উদ্ধার কিন্তু খুব একটা হয়নি। তো প্রুভ, জিওগ্রাফিক্যাল বা হিস্টোরিক্যাল প্রুফ অফ দোজ এরা ইজ নট সো মাচ এভিডেন্ট অ্যাট 24 পরগনা। ক্লিয়ার? এই অবধি হিস্টোরিক্যাল আমি সবকিছু বলার চেষ্টা করলাম। এবার নেক্সট হচ্ছে আমরা আসবো একদম প্রপার মিডল এরা, এনশিয়েন্ট টাইমটা আমরা বুঝতে পারলাম যে এনশিয়েন্ট কিভাবে, কত পুরনো 24 পরগনা। এবার আরেকখানে ইম্পর্টেন্ট জিনিস আমাদের এখানে দেখতে হবে, যে দিস ইজ দ্য ইম্পর্টেন্ট ইন দ্য মিডল অফ দ্য, ওকে সরি, সো মিডল অফ দ্য 16th সেঞ্চুরি, 16র দশক। বলো তো 16র দশকে কে ছিলেন? 16র দশকে কে ছিলেন? নদিয়ার রাজা কে ছিলেন? 16র দশকে আমরা কালকেও পড়েছি। তো অ্যাকচুয়ালি 16র দশকে যখন পর্তুগিজ, it's a real picture that I don't know it is a real picture or not, I have got it from a very evident sources, from some research paper I got that picture. So here in the middle of the 16th century, পর্তুগিজ যারা পাইরেটস মানে জলদস্যু গো, পর্তুগিজরা আসতে শুরু করে 1400 শতকে, তারা ঢুকে পড়েছে মানে 1500 দশকে ঢুকে পড়েছে, বা 1600 দশক মানে 1500 শতাব্দীর সময়। দে অলসো কাম ফ্রম, মানে আমাদের জানি পর্তুগিজরা কোথায়, এখানে কালিকট বন্দরে এসেছিল, ভাস্কো ডা গামা এসেছিলেন, এবং তারপরে তারা ছড়াতে শুরু করে না বিভিন্ন জায়গায়। দে কেম হেয়ার ইন বেঙ্গল, এবং এই সময় নর্থ 24 পরগনার সব থেকে বাজে সময় গেছে। ওয়াই? দ্য নর্থ 24 পরগনা ওয়াজ আন্ডার কন্টিনিউয়াস রেপ, রাহাজানি, খারাপ, মানে এই সমস্ত জিনিসের মধ্যে দিয়ে তারা গেছে। এবং এখানে they had suffered from this torment, এবং সব থেকে বেশি কারা এই ব্যাপারে সাফার করেছে? if you are watching this video from বসিরহাট, let me tell you, your মানে তুমি যেখান থেকে এই ভিডিওটা দেখছো, তোমারই কোনো একজন পূর্বপুরুষ বা তার পূর্বপুরুষ কেউ একজন কিন্তু এই ভয়ানক সময়ের সম্মুখীন হয়েছিল, যে টাইমে 24 পরগনার নর্থ সেকশন ওয়াজ আন্ডার দ্য থ্রেট অফ পাইরেসি। ঠিক আছে? নাও আরেকটা জিনিস আমাদের এখানে দেখতে হবে, সেটা হচ্ছে শ্রীধরের কথা। আমি বলেছি যেহেতু এখানে শশাঙ্ক যুক্ত ছিলেন না, নাও ইউ নিড টু নো ইম্পর্টেন্ট পার্সোনালিটি যাদের সাথে 24 পরগনা যুক্ত। অ্যানাদার ওয়ান, উমা হ্যাজ আস্কড মি কি বাংলাদেশের সঙ্গে কি কোনো সম্পর্ক 24 পরগনায় ছিল? ডেফিনেটলি ছিল, কারণ 24 পরগনাকে তুমি যদি দেখো, যেটা উত্তর 24 পরগনা, বেসিক্যালি হোয়াট ইট ইজ, দ্য টোটাল উত্তর 24 পরগনা অ্যাকচুয়ালি শেয়ারস ইস বাউন্ডারি উইথ বাংলাদেশ, এবং ওই অঞ্চলটা কাদের ছিল? বঙ্গ থেকে দূরে থাকা গঙ্গারিদাই এবং সমাহাতা রিজিয়ন বা সমতা বলে যে রাজবংশটা ছিল তাদের মধ্যে থেকে বিলং করে। नाउ वन मोर थिंग, श्री हरि, बेटा अगर बंगाली आपको समझ में नहीं आ रहा है तो आप हिंदी में लिख लो, मैं पढ़ लूंगी। अगर कोई क्वेरीज आ रहा है मैं हिंदी में बता भी दूंगी, लेकिन ऐसे हिंदी मत लिखो ठीक है? Anyway, but it's very appreciated. You are trying to speak Bengali. That's a very good thing. Anyway, now Sri Hori বা তার নাম ছিল শ্রীধর।
শ্রীধরের নাম নিশ্চয়ই জানো, আমরা দেখবে কথায় কথা বলে নিজেকে শ্রীধর ভাবিস। ওয়াই ইট ইজ বিন কল্ড শ্রীধর, অ্যাকচুয়ালি হি বিলংস ফ্রম দিস এরিয়া। আর তিনি কে ছিল? তিনি ছিল দাউদ খানের বা দাউদ খানের কেরানি। এবং এর কারণে এবং সেই কারণে তিনি কি করেছিলেন এখানটায়, মানে হি কেম টু, শ্রীধর দ্য ফার্স্ট পার্সন যে 24 পরগনাতে প্রথম আসে, এবং 24 পরগনাতে আসার পরে হি ইজ দ্য পার্সন হু অ্যাকচুয়ালি মেড হিমসেলফ আপ আমাদের ইন্ডিপেন্ডেন্ট নবাব, ইন্ডিপেন্ডেন্ট রাজা। দাউদ খানের থেকে বেরিয়ে এসে হি announce himself as an independent Nawab. এবং as you know, I told you in the case of Mughal period also, যখন আমাদের মুর্শিদাবাদের জন্য মুর্শিদ কুলি খাও যখন ব্যাক করেন, he also made himself an independent Nawab. So he is the first person. मैम आपको कौन सी भाषा में पढ़ा रही हो? मैं तो आपको बंगाली में पढ़ा रही हूँ। चलो, now it is the government treasurer on the fall of দাউদ খাঁ। তার তিনি কি করেন? এখানে চলে আসেন। Now your answer is here. এক্সট্রিম সাউথ অফ খুলনা ডিস্ট্রিক্ট 1574-এ তিনি এখানে মহারাজা নাম নেন। নাও খুলনা is the place, if you are seeing on the Google map, you can see how much connected this 24 Pargana region with Khulna. ठीक है, so this Khulna to this area 24 Pargana is important, and here one name come with what is Pratapaditya. Pratapaditya was from Bangladesh, but he directly came to India এই অংশটা which is been called the 24 Pargana, and he started ruling here. এবং তার সাথে one more important name is important, like where from we get to know about প্রতাপাদিত্য। প্রতাপাদিত্য সম্পর্কে আমরা কোথা থেকে জানতে পারি? সেখান থেকে কোথাও না তো আব্দুল লতিফের যে ট্রাভেল ডায়েরি, তার যে মেমোয়ার টাইপের বলা যেতে পারে, তিনি যে ভ্রমণ ডায়েরি বা তার তিনি ঘুরতে গিয়ে যে লেখা লিখেছিলেন, সেই ক্ষেত্রে নিশ্চয়ই বলবো। এবং সেখানটাই দিয়ে যে কন্টেম্পোরারি ইউরোপিয়ান রাইটাররা ছিলেন, তারাও এই প্রতাপাদিত্যের বিভিন্ন কথাকে, তার বিভিন্ন রুলিংকে, তার সাম্রাজ্যকে টেস্টিফাই করেন। এবং এখানে আরেকজন ইম্পর্টেন্ট, প্রতাপাদিত্যের পরে যখন তিনি বাংলাতে থাকেন, তারপরে তার মানে হোয়াট ওয়াজ দ্য মেইন এরিয়া ফর প্রতাপাদিত্য? দেখো, যশোর, খুলনা, বরিশাল এবং তার সাথে দ্য গ্রেটার 24 পরগনা। Now you come to know that this whole area, Joshore, Khulna, Barishal and 24 Pargana, this whole area connected, which is being called the greater 24, sorry, greater Bengal, ঠিক আছে, যেটা পুরনো মানে পুরনো যে অভঙ্গ বাংলাদেশ ছিল, বঙ্গদেশ যাকে বলা হয়, সেটা যখন ছিল সে সময়ের কথা বলা হচ্ছে। এবং এরপরে আরেকটা ইম্পর্টেন্ট তোমরা জিনিস জানতে পেরেছো যে সেই জায়গাটাতে একটা বিদেশি শক্তি খুব স্ট্রং ছিল, হোয়াট ওয়াজ পর্তুগিজ। এবং এখানটায় আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট এখানটা আমি তোমাদেরকে জানাচ্ছি, দ্যাট ইজ ভবানন্দ মজুমদার। Who is Bhavananda Majumdar? He is the person from the Nodia Raj family. Nodia Raj family, একজন important person, and as you know, যে if you are watching this video from Nadia, কৃষ্ণনগরে কে ছিলেন? রাজা কৃষ্ণচন্দ্র। তিনিও কিন্তু he was also a Majumdar. Anyhow, I also feel proud of it, that fact that okay, we can be a part of Majumdar, but yes, Bhavananda Majumdar, Majumdar, it does mean the administrative officer is been called মজুমদার। তো মজুমদার ইটস আ টাইটেল। তো এই ভবানন্দ মজুমদার ছিলেন এই অংশ থেকে, এবং তিনিও এই পার্টিকুলার 24 পরগনার রিজিয়নে 1700 শতকে তিনি কাজ করেছেন। এবং তারপরে আরেকজন ইম্পর্টেন্ট পার্সোনালিটি ফর দ্য মিডিয়েভাল পিরিয়ড অফ 24 পরগনা, হোম লক্ষ্মীকান্ত গঙ্গোপাধ্যায় বা লক্ষ্মীকান্ত গাঙ্গুলি। এবং পরবর্তীকালে দেখো তার নাম কি হচ্ছে? লক্ষ্মীকান্ত রায়চৌধুরী। নাম ছিল গাঙ্গুলি, হলো রায়চৌধুরী। হোয়াই ইট ইজ বিন কল্ড why it is been called Rai Chaudhary? Because Rai Chaudhary, Majumdar, these all are actually title. भाई इनको उपाधि कहते हैं, उपाधि। इसको क्या कहते हैं? उपाधि। Now second thing is that who was the son of great saint Kamdev Brahmachari? একজন খুব বিখ্যাত ওই কবির বা ওই সময়ের যে সময়টা যখন ভক্তিবাদী আন্দোলন চলছে, সেই সময় একজন খুব বিখ্যাত পার্সোনালিটি ছিলেন, একজন বিখ্যাত সন্ন্যাসী ছিলেন, তিনি হচ্ছেন কামদেব ব্রহ্মচারী। তিনি এই সঙ্গে যুক্ত ছিলেন, এবং রাজা বসন্ত রায় তিনি একমাত্র মানুষ যিনি 24 পরগনাতে ট্যাক্স ফ্রি জায়গা দিতেন। এবং তার মধ্যে 8খানা পরগনা ছিল, তার মধ্যে ছিল কলিকাতা আর গুরুদক্ষিণা। কলিকাতাকে গুরুদক্ষিণা হিসেবে দেওয়া হয় রাজা মান সিংকে 1608 সালে। রাজা মান সিং বিলং ফ্রম রাজস্থান। ঠিক আছে, এই অবধি ক্লিয়ার হয়েছে? নাও ওয়ান মোর ইম্পর্টেন্ট টপিক উই উইল স্টার্ট হেয়ার। দেখো, প্রতাপাদিত্যের সম্পর্কে ইম্পর্টেন্ট যশোরেশ্বরী কালীবাড়ি।
the Kali temple of Jasheshwari, that is been built by Pratapaditya. फिर चंदा भैरव मंदिर, that is ईश्वरपुर, that is also सेन पीरियड तैरी. फाइव डोम तेंगा मस्क of the Banshipur, that is from the Mughal period. এবং এখানটা যে যে জায়গাগুলোর নাম রয়েছে, there are 24 Parganas plus Bangladesh. ঠিক আছে, these areas are bifurcated in 2 areas. এই সমস্ত জায়গাগুলো, তার মধ্যে দেখো জাহাজঘাটা পোর্ট, that is খানপুর. Now you have to tell me জাহাজঘাটা পোর্ট এই মুহূর্তে কোথায় রয়েছে? This is a question for the GK. What is being called the জাহাজঘাটা পোর্ট of খানপুর? And with that কালীঘাটের টেম্পল, কালীঘাটের টেম্পল কার দ্বারা তৈরি ছিল? লক্ষ্মণ কান্ত রায় চৌধুরী. এইমাত্র যার ব্যাপারে বললাম না রায় চৌধুরীদের কথা, তাদের জন্য। ঠিক আছে, এই অবধি ক্লিয়ার হয়েছে নিশ্চয়ই তোমাদের? আচ্ছা, now we will start talking about the important place of 24 Pargana. We will start talking about the important place of 24 Pargana. আচ্ছা ম্যাম উপাধিগুলো কি করে এলো? Let me tell you how. This is a very good question that has been asked by Uma. উপাধিগুলো এই জন্য দেওয়া হতো according to the জমিদারি system বা feudalistic society. It has been given as a complementary. মানে ধরো তোমাদেরকে তোমার একটা নাম আছে, এবার বলা হলো you are going to be a Rai Bahadur of that place. You are going to be a Roy Chaudhary of this place. Chaudhary, you come to know what is being called the Chaudhary, one who is the head of a village. তাই তো? তো মানে যে একটা ভিলেজের হাইয়েস্ট জায়গায় থাকে, সেই জায়গাটাতে one more thing তোমাকে এই জায়গাটা বুঝতে হবে যে তোমার টাইটেল কি হতে পারে। সেখানে অনেক গাঙ্গুলি রয়েছে, হতে পারে ইন দ্যাট এরিয়া দেয়ার আর সো মেনি দাস, দেয়ার ইজ সো মেনি আদার টাইটেলের লোকজন, ধরো মিশ্র, ভৈরব, যে কোনো কিছু একটা হতেই পারে, XYZ ভেবে নিলাম। তো মানে কি, ইউ ডোন্ট হ্যাভ দ্যাট পার্টিকুলার prominence, you don't have that particular identification. So giving you an identification or making you a particular person with designation, এই টাইটেল গুলো দেওয়া হয়। তো উপাধি কে বলা যেতে পারে ডেজিগনেশন। ঠিক আছে, পরবর্তীকালে এটা yeah I also think so, subtitle should be there, but what I can do, there is a reference of 24 Parganas in the writing of Fakir Mohan Senapati in the famous novel. Very good. See, everyone is understanding about it, and this is really, I feel good when you also participate in the conversation. Okay, now next হচ্ছে বারাসাত. Why বারাসাত? বারাসাত কোথায় দেখে নাও। According to that, এখানে নদিয়া, এটা হুগলি, এখানে হাওড়া, কলকাতা and বারাসাত. This is বারাসাত. বারাসাত is a part of South 24 Pargana. 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার একটা পার্ট হচ্ছে বারাসাত। and বারাসাতে যদি আমরা হিস্ট্রি বলি তাহলে আমরা বুঝতে পারবো Barasat is a place which is been called, now it is the capital headquarter, তাই তো? Headquarter মানে so here one more thing is that better because Sudarshan Kapasya, because I am teaching in Bengali, the reason behind it, this all the content is going be uploaded in the Study IQ Bengali channel. So it is for the Bengali aspirant. This is why I am teaching in Bengali, and probably we will talk in other language when I will get to come and teach on the Study IQ as well, right? So yes, if I would have done it, then I could. But now this whole segment is going for the WBPSC, for the Bengali student. So I am trying to teach in Bengali. Now দেখো বারাসাতের সময় কখন থেকে পুরনো? মোগল পিরিয়ড থেকে পুরনো। মোগল পিরিয়ডের সময় শঙ্কর চক্রবর্তী, তিনি ছিলেন জমিদার প্রতাপাদিত্য, যার ব্যাপারে এইমাত্র কথা বললাম, তার একজন কমান্ডার। এবং তিনি কোথা থেকে আসেন? বাংলাদেশ থেকে আসেন। এবং আসার পর 1700 শতকে তিনি কি করেন? হযরত একদিল শাহ যখন এখানটায় এই টাউনটাকে মুভ করে, তখন স্বাভাবিকভাবে তার টোম্ব রয়েছে কোথায় না, তো কাজীপাড়াতে রয়েছে। এবং সেখানটায় প্রতাপাদিত্য কি করেন? তার যে রাস্তা, দ্য ওয়ে টু কাম অ্যান্ড সেটেল ডাউন ইন 24 পরগনা, প্রতাপাদিত্য কি করেন? সেখানটায় এসে পরিষ্কার, বাবা এর থেকে পরিষ্কার বাংলা আমার হয় না, আমি কি করব বলো? আই এম সো সরি, বিইং আ প্রবাসী বাঙালি, আমি এর থেকে ভালো বাংলা বলতে পারবো না। যদি বুঝতে অসুবিধা হয় ডেফিনেটলি আমাকে বলো সুমন, আমি ডেফিনেটলি উত্তর দেব যদি না বুঝতে পারো, ঠিক আছে?
তো এখানটায় আরেকটা ইম্পর্টেন্ট কি বলছিলাম, যে এখানটায় হজরত একদিল শাহের সময় থেকে দিস ইজ দ্য রুট, যে এই রুট দিয়ে হি কেম অ্যান্ড হি কনকার্ড দ্য 24 পরগনা। এবার আরেকটা জিনিস সিরাজদৌলার কথা যদি বলি, সিরাজদৌলাও যে কলকাতাতে এন্ট্রি করেছিলেন সেটাও কোন পথে, 24 পরগনার বারাসাতের পথে। তো বারাসাতে তুমি হিস্ট্রিটা তুমি ভালোভাবে বুঝতে পারছো যে হাউ মাচ ইম্পর্টেন্ট ইট ওয়াজ। নাও অ্যানাদার ইম্পর্টেন্ট থিং, যে ব্রিটিশ রাজের সময় যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির অফিসিয়ালরা কলকাতা থেকে তৈরি করার চেষ্টা, মানে কলকাতাকে তৈরি করা হয়, সেই সময়ও বারাসাতকে ইম্পর্টেন্স দেওয়া হয়। অ্যান্ড সেই কারণে বারাসাতকে আজকে আমরা কেন টপিকে রেখেছি, আজকের দিনে দাঁড়িয়েও যদি আমরা রাজারহাট, নিউ টাউন এই সমস্ত এরিয়াগুলোর কথা বলি, সেগুলো কার অ্যাডজাসেন্ট, না তো বারাসাতের অ্যাডজাসেন্ট, রাইট। এবার এখানটায় যদি আমরা বলি আরো ইম্পর্টেন্ট জিনিস, সেখানে ওয়ারেন হেস্টিংস এর নাম রয়েছে বারাসাতের সাথে যুক্ত। এছাড়াও রয়েছে বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি, এবং তিনি ছিলেন ডেপুটি, ফার্স্ট ইন্ডিয়ান ডেপুটি ম্যাজিস্ট্রেট। প্রথম ইন্ডিয়ার ডেপুটি ম্যাজিস্ট্রেট কে ছিলেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ডেফিনেটলি সেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যিনি আনন্দমঠ গ্রন্থের রচয়িতা। এবং তার সঙ্গে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, যে বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি বারাসাতেরই ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট। মনে রাখবে কিন্তু এই টপিকগুলো মানে এত ইম্পর্টেন্টলি তোমাদের পড়ানো কেন হচ্ছে। দিস ইজ নট অনলি আ ইনফরমেটিভ ক্লাস অর হিস্টোরিক্যাল অর জিওগ্রাফিক্যাল বা একটা চিটচ্যাটের ক্লাস নয়। ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড হাউ মাচ ইম্পর্টেন্ট ফর ইউর এক্সামিনেশন পার্সপেক্টিভ। অ্যানাদার ওয়ান পয়েন্ট এখানে অ্যাড করার, যে ইন্ডিগো কাল্টিভেশন, এখান থেকে কে বিলং করেন, দীনবন্ধু মিত্র। দীনবন্ধুর যে নীল দর্পণ নাটক, গিরিশ ঘোষ, এনারা সবাই এই সমস্ত এরিয়া থেকে বিলং করেন, যেটা 24 পরগনার বর্তমানে এরিয়া। এবং এখানে সব থেকে বেশি কি পাওয়া যেত, ইন্ডিগো কাল্টিভেশন। মানে নীল দর্পণ নাটকে তাতে যে নীল চাষিদের দুরবস্থার কথা উল্লেখ করা হয়েছে, সেই দুরবস্থা এসছে কোথা থেকে, এই অত্যন্ত ফার্টাইল, অত্যন্ত বেশি উর্বর যে ল্যান্ড, যে 24 পরগনার ল্যান্ড, সেখান থেকে ইন্ডিগো কাল্টিভেশন, ইন্ডিগো মানে পুরো ইন্ডিয়ার যে ইন্ডিগো কাল্টিভেশন বা নীল চাষ, সেটা আসতো 24 পরগনার অঞ্চল থেকে। এছাড়াও দিনাজপুরের কিছু অংশ থেকে হতো, বাট 24 পরগনা ওয়াজ মাস্টার প্লে, ঠিক আছে। তো এবং তার সাথে আরো ইম্পর্টেন্ট, যে এই সময় আমরা জানি হাউ মাচ দ্য ফার্মার কমিউনিটি, চাষি সম্প্রদায় কতটা পেইনফুল সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছিলেন। এবং তারপরে নীল চাষিদের বিরোধিতা এক সময় গিয়ে আমরা জানি খেদা, চৌরি চৌরা, দ্যাট ওয়াজ আ বিগার অ্যাটমসফিয়ার। যেমন সময় ছিল তার থেকে ওটা ভয়ানক বড় করে দেয়। এবং আরেকক্ষণে নিজ নেই বেটা, নীল কাল্টিভেশন, ইন্ডিগোর বাংলা মানে হচ্ছে নীল। নীল মানে রবিন নীল, রিন, এরকম আছে না সব, নীল কোম্পানি, তারই হচ্ছে একদম প্রিভিয়াস সব থেকে। কেন, ডাই করতে, মানে কাপড়কে ডাই করার জন্য বা রং করার জন্য বা সাদা রংকে ফেরানোর জন্য এটা তৈরি করা হয়। আর নাও তিতুমির, সবাই জানি দ্য ভেরি ইম্পর্টেন্ট বাঁশের কেল্লা। বাঁশের কেল্লা সম্পর্কে জানিয়ে না এরকম মানুষ নেই। হু ওয়াজ তিতুমির? তিতুমির এমন একজন মানে এত বেশি ব্রেভ বা এত সাহসী, এত শৌর্য, এত বীরতা নিয়ে তিনি, হি ওয়াজ আ পার্সন ফ্রম এ মুসলিম কমিউনিটি, বাট হিজ ম্যাক্সিমাম নাম্বার অফ পিপল ওয়াজ লাইক, কোনো রকমের কোন ডিভাইড ছিল না, কে হিন্দু কে মুসলিম, প্রত্যেকে তার সাথে যুক্ত হয়েছিল। এবং তাদের কাছে কোনো মানে অ্যাকচুয়ালি তাদের কাছে কোনো মডার্ন অ্যাফিনিটি ছিল না, কোনো না ছিল তাদের কাছে গান, না ছিল তাদের কাছে কামান, কিছু ছিল না। তারা ব্রিটিশার্সদের সম্মুখে নিজেদেরকে শুধু রক্ষা করার জন্য, নিজেদের প্রতিপত্তিকে বজায় রাখার জন্য, নিজেদের প্রতিপত্তি বলতে কি, তারা কি বিশাল কিছু জমিদার না, যে তাদের যে মিনিমাম সংস্কার, তাদের যে মিনিমাম শৌর্য বা নিজেদের যে ইনকামেবিলিটি, তাকে ঠিকঠাক কন্টিনিউ রাখার জন্য সামান্য বল্লম, খাগ, এই সমস্ত জিনিস নিয়ে তারা ব্রিটিশার্সদের কামান বন্দুকের সামনে লড়েছে। শেষ পর্যন্ত বাঁশের কেল্লা ধূলিসাৎ হয়ে গেল। হি পুট অ্যাকচুয়ালি দ্য হ্যাঁ পারে তো এখানটা করতে পারে, হি ওয়াজ দ্য ইম্পর্টেন্ট পার্সোনালিটি ইন দ্যাট কেস। তো এখানে উনি 24 পরগনা থেকে, এই জন্য উনি ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে আরেকটাকে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বীরসিংহ থেকে এসে যখন তিনি এখানে থাকেন, এবং এছাড়াও পেয়ারিচরণ সরকার, কালী কৃষ্ণ মিত্র, তারা প্রত্যেকে সোশ্যাল রিফরমেশন যে করেছিল, কোন জায়গা থেকে করেছিল, এই 24 পরগনার বারাসাত টাউন থেকে। এবং এখানটায় উইমেন এডুকেশন, উইডো রিম্যারেজ, এই সমস্তগুলো এখানে হয়েছিল। এবং আর্লি 19th সেঞ্চুরি বা 19বিংশ শতকের শুরুতে বারাসাত ক্যাডেট কলেজ নির্মাণ হয়েছিল, যেটা কিনা ইউরোপ থেকে ডাইরেক্টলি ক্যাডার এখানটায় তৈরি করতো। এবং উমা ডেফিনেটলি বলবো পরে লাস্টে। আর এর সঙ্গে ফ্রম ইউরোপ দ্য কলেজ ক্লোজড ইন 1811। বারাসাত ইজ দ্য ফার্স্ট এরিয়া যেখানে ইউরোপিয়ান ক্যাডেটের ওপর কলেজ তৈরি হয়। এবার বোঝা গেল 24 পরগনার বারাসাত এত ইম্পর্টেন্ট কেন। এবং নেক্সট যেটা পড়বো সেটা কোনটা না, তো দিস এরিয়া কোন জায়গা গো, ব্যারাকপুর, ঠিক আছে। এবং ব্যারাকপুরের কথা যদি বলি, প্রথমে আমাদের যেটা জানা দরকার সেটা ব্যারাকপুরের এক্সিস্টেন্স উই ক্যান গেট ফ্রম ইভেনচুয়ালি, তুমি যদি বলো তাহলে হচ্ছে, তুমি যদি বলো আইনি আকবরী। আইনি আকবরী কার লেখা তোমরা জানো, আকবরের সময় যে আবুল ফজল, তাই তো, তার যে আইনি আকবরী, তার ক্ষেত্রে, নাকি আমি ভুল বললাম, একবার আমাকে কনফার্ম করে দাও। বেসিক্যালি একটা কথা বলি, যতগুলো ডিস্ট্রিক্টে দুটো ডিভিশন, মানে বেসিক্যালি ইন বেঙ্গল দেয়ার আর বেসিক্যাল বাইফার্কেশন অফ আ সিঙ্গেল ডিস্ট্রিক্ট, দুটো করে ডিভিশন হয় ডিস্ট্রিক্টের। সেই দুটো হওয়ার মেইন কারণটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ পারপাস। শুধু মেদিনীপুরের ক্ষেত্রে 3টে ডিভিশন হয়েছে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর আর ঝাড়গ্রাম, বিকজ অফ দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ সুবিধা বা প্রশাসনিক সুবিধার জন্য এটা করা হয়, ঠিক আছে, সেই জন্য এই ডিভিশনস গুলো করা হয়। নাও ওয়ান মোর থিং, আইনি আকবরীতে লেখা হয় বারবাকপুরের নাম, বারবাকপুর, বা এই বারবাকপুরকে পরবর্তীকালে ব্যারাকপুর কেন বলা হয়, যখন ব্রিটিশ ব্যারাক তৈরি করা হয়, ব্যারাক মানে সেনা ছাউনি, দ্যাট ওয়াজ মেড ইন 1772। এবং মজার কথা, আজও কিন্তু ব্যারাকপুর ইজ দ্য প্লেস ফর দ্য আর্মি রেজিমেন্ট, তাই তো। এবং সেই জন্য এখানটায় যদি আমরা দেখি যে ব্রিটিশ ক্রাউন অ্যাজিউম করেছিল ডাইরেক্ট কন্ট্রোল অফ ইন্ডিয়া, এবং সেই সময় থেকেই এই কারণেই ব্যারাকপুরে, যদি মানে মেন কথা বলা হয়, এই জন্য তোমরা জানবে যে ভারতবর্ষের ইন্ডিপেন্ডেন্সের জন্য বা ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য যে প্রথম লড়াইটা লড়া হয় সেটাও কিন্তু ব্যারাকপুর থেকে। দিস ইজ ওয়াই আই হ্যাভ অ্যাডেড দিস এরিয়া, ব্যারাকপুর এখানটায়, যার হিস্ট্রি মুঘল সাম্রাজ্য থেকে এই অবধি রয়েছে। এবং এই ছবিটা দেখে তোমাদের কি মনে পড়ে আমাকে জলদি বলো, এই ছবিটা দেখে কি মনে পড়ে? আমি লিখবো না, লিখলে পরে সবাই বলে ফেলবে। Yeah, before asking the question also, Sudarshan Kapasia has told that 1857 revolt started and hanged off Mangal Pandey. That is exactly right. But let me tell you, before that, before this bidroh, before this mutiny also, one more thing was important thing is here, that British authority বিরুদ্ধে যে প্রথম সিপাহী বিদ্রোহ এটা হয়, সেটা হয় ব্যারাকপুর থেকে। কার দ্বারা? নট বাই মঙ্গল পান্ডে, সিপাই ভিন্দে তিওয়ারি। তিনি কে ছিলেন? এটা কবে তৈরি হয়? 1824। উই আর টকিং অ্যাবাউট, এখানে যদি আমরা ছবিটা দেখি, উই উইল বি রিমাইন্ডিং অফ দ্য 1857। বাট বিফোর দ্যাট, ইন 1824, before that in 1824 the first Barakpur mutiny started. এটা বলা যেতে পারে দিস ওয়াজ দ্য স্টার্টিং অফ দ্য সিপাই মিউটিনি। তুমি বুঝতে পারছো হাউ ইম্পর্টেন্ট দিস প্লেস ইজ। এবং তার সঙ্গে সঙ্গে যদি বলো, তাহলে বলা হতো যে এখানটায় যে সোশ্যাল ট্যাবু, মানে এখানে হওয়ার কারণ কি ছিল? প্রথমত তো এই যে ব্যারাকপুরে যে 1824-এর যে বিদ্রোহ হয়, তার পিছনে রিজন কি ছিল? যে মানে 47 নাম্বার যে বেঙ্গল রেজিমেন্ট, মানে 47 নাম্বার যে বেঙ্গলের জন্য, যেটা মানে বেঙ্গলের জন্য যে সিপাহীদেরকে সিলেক্ট করা হতো, তাদেরকে বলা হয়েছে যে ইউরোপে পাঠিয়ে দেওয়া হবে। এবং সেই সময় সবার মাথায় এসেছে যে কালা পানি পার হওয়া, ইফ ইউ আর মানে বিকজ অফ দ্য, এটাকে সুপারস্টিশনই বলা যাবে, যে বলা হতো কি, যদি কেউ সমুদ্র পার করে পাশ্চাত্যে বা ইফ দে গো টু দ্য ওয়েস্টার্ন কান্ট্রিজ, সেখানটায় কি হয় না, তো সে পাপি হয়ে যায়, সে কালা পানি পার করে ফেলে। কালো পানি পার করে কেন, সেটারও একটা দারুণ স্টোরি আছে, ওয়ান ডে আই উইল ডেফিনেটলি টেল ইউ ইন দ্য বেঙ্গলি ক্লাস। তো এই যে কালা পানি পার হওয়ার যে স্টোরি, সেই জিনিসটার প্রতি প্রত্যেকটা বেঙ্গলি রেজিমেন্টে যে সমস্ত সিপাহীরা ছিল, দে স্টার্টেড
টকিং অ্যাবাউট ইট, দে স্টার্ট এন্ড গোয়িং অ্যাগেনস্ট ইট। এবং এর ফলে তারা এটা কি করে, বার্মি জোয়ারের সঙ্গে, মানে যখন সুমাত্রা বা বার্মা যাকে বলে, সেই বার্মার সঙ্গে যখন ফার্স্ট অ্যাংলো বার্মি জোয়ার হয় বা যুদ্ধ হয়, সেই সময় তারা কাজ করে। এবং এখানটায় সেই সময় যে লয়াল ইন্ডিয়ান সিপাহীরা ছিল, মানে সেই সময় যে সমস্ত সিপাহীরা নিজেদেরকে অত্যন্ত প্রভু গুণগ্রাহী বলা যেতে পারে, বা যারা লয়াল ছিল তাদেরকে যদি, বা যাদের মধ্যে আনুগত্য ছিল, যদি তাদের ব্যাপারে কথা বলে, দে অ্যাকচুয়ালি এই এই এনার বিরুদ্ধে, মানে বিন্দি তেওয়ারি এনার বিরুদ্ধে গিয়ে এই যুদ্ধটাকে থামিয়ে দেয়। কিন্তু তারপরে সেটা আরো বড় হয়ে কবে দেখা যায়, দ্য রিজন কতটা সোশ্যাল বা সংস্কারের সাথে রিলেটেড, দ্যাট ইজ 1857. This is a big history. If I talk about 1857 এর হিস্ট্রি, you know the class will be very small. মানে তোমাদের আর কিছু পড়ানোই যাবে না। তো তোমরা যেমন জানো, এবং সেখানে একজন ইম্পর্টেন্ট পার্সন, মঙ্গল পান্ডে, he started this mutiny by his own. He talk about his stand against, এবং তারপরে তার মনে রাখার, মানে তাকে মনে রাখার উদ্দেশ্যেই বর্তমানে ব্যারাকপুরে যে মঙ্গল পান্ডে শহীদ উদ্যান রয়েছে সেটা রয়েছে, তাই তো, শহীদ মঙ্গল পান্ডে উদ্যান। এছাড়াও ব্যারাকপুর, ইফ ইউ গো দেয়ার, ইউ উইল ফাইন্ড এন্ড নাম্বার অফ মহাত্মা গান্ধী মিউজিয়াম, যেটা কিন্তু অন্য কোথাও নেই, ঠিক আছে। এন্ড নাম্বার অফ এখানটায় তুমি পাবে মহাত্মা গান্ধীর মিউজিয়াম, দ্যাট ইজ অলসো ইন ব্যারাকপুর, বিকজ ব্যারাকপুর ইজ ডাইরেক্টলি নাও কানেক্টেড উইথ দ্য ইন্ডিয়ান আর্মি বেঙ্গল রেজিমেন্ট, ঠিক আছে। এবং এখানটায় এবার যদি আবার যাই, তাহলে পরে ওকে, টেল মি অ্যাবাউট দিস পিকচার। ক্যান ইউ ইমাজিন, ক্যান ইউ কি বলে, চিনতে পারছো এই জায়গাটাকে? আমি জানি শিওর তোমরা বুঝে গেছো। দিস ইজ সুন্দরবন। সুন্দরবনের একটা ভালো ব্যাপার আছে, সুন্দরবন এমন একটা জায়গা জানো তো, যে সুন্দরবন অ্যাকচুয়ালি কভার্ড অল টাইপ অফ স্পেশালিটি। 24 পরগনার মধ্যে অবস্থিত, এবং কোন 24 পরগনা? তো সাউথ 24 পরগনা বা দক্ষিণ 24 পরগনার মধ্যে অবস্থিত। ইটস এ ন্যাশনাল পার্ক। ন্যাশনাল পার্ক মানে জাতীয় উদ্যান। সুন্দরবন ন্যাশনাল পার্ক, তার সাথে ইটস এ বায়োস্ফিয়ার রিজার্ভ। দেখো, ন্যাশনাল পার্ক, বায়োস্ফিয়ার রিজার্ভ, দিস আর দ্য ডিফারেন্ট ক্যাটেগরি। ন্যাশনাল পার্ক মানে কিন্তু জাতীয় উদ্যানের মানে বেসিক্যালি যে বায়োস্ফিয়ার রিজার্ভ মানে ন্যাশনাল পার্ক হতে পারবে এরকম নয়, যে সেখানটায় মানুষের বা অন্যান্য কাজের, অর্থনৈতিক অ্যাক্টিভিটিজের ওপর ডিপেন্ড করে এরকম করে পার্কগুলো বা উদ্যানগুলো ডিভিশন করা হয়। তো সেখানে সুন্দরবন একটি বায়োস্ফিয়ার রিজার্ভ, এবং তার সাথে ন্যাশনাল পার্কও। এবং তার সাথে আরো একটা ইম্পর্টেন্ট পরিচয় রয়েছে, যে এখানে সুন্দরবন, আমরা পড়বো এখনই, যে সুন্দরবন রামসার সাইট, সুন্দর আবার ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ, এতগুলো জিনিস একসাথে। সো দিস ইজ অ্যাকচুয়ালি কাইন্ড অফ ইন্ডিভিজুয়াল এক্সক্লুসিভ এরিয়া। এবং সুন্দরবন এমন একটা এরিয়া যেটা ভারত এবং বাংলাদেশ দুজনের মধ্যে অবস্থান করছে, এবং দুজনের মধ্যে অবস্থান করে এটা ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ, বোঝা গেল। এবং আমরা জানি সুন্দরবনের ম্যানগ্রোভ, এবং যদি দেখা যায় যে 24 পরগনার বারাসাতের ওপরের অঞ্চলেও একটা টাইমে, অ্যাট দ্য টাইম অফ দ্য ব্রিটিশার্স পিরিয়ড অলসো, দে ফাউন্ড যে সুন্দরী গাছের যে শ্বাসমূল, মানে যেটাকে বলা হয় না, যেভাবে ওরা রুটগুলোকে বাইরের দিকে ছড়িয়ে দেয়, সেই রকম শ্বাসমূল প্রচুর পাওয়া গেছিল। আন্দাজ রাখা হয় যে প্রায় কলকাতা অবধি সুন্দরবনের বিস্তার ছিল। পরবর্তীকালে উইথ দ্য টাইম পিরিয়ড, রিগার্ডিং and according to the deposition of the soil or the alluvium soil at the area of the Gangetic land, সেখানটা ধীরে ধীরে জমে কি হয়েছে না, তো এরিয়াটা নিচের দিকে চলে গেছে, ঠিক আছে। একটা টাইমে বলা হয় যে কলকাতার ওপর অবধি প্রায় সুন্দরবনের বিস্তার পাওয়া যায়। সো নাও ওয়ান মোর থিং, এখানটা আরেকটা জিনিস দেখতে হবে, যে এখানে প্রচুর ভ্যারাইটি বার্ডস রয়েছে। আমরা যদি টাইম হিসেবে দেখি, 1977 আছে, এটাও আমি এটা ভুলে গেছি, যে 1977 এটা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিও বলা হয়, এবং তার সাথে তার আগে 1973 সালে এটা টাইগার রিজার্ভ হয়। সো ডেফিনেটলি রিমেম্বার দিস পয়েন্টস। হয়তো কোয়েশ্চেন তোমাদের আসতে পারে সব আলাদা ভাবে, মানে তোমাকে যদি বলে যে when সুন্দরবন got the tiger reservation status, when সুন্দরবন get that wildlife sanctuary status, when it become the biosphere reserve, when it get the UNESCO World Heritage status, the answers are different. So এখানে দেখো 1984 সালে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবেও এটা আসে, এবং সেটা কবে হয়, মানে এটাকে ন্যাশনাল পার্ক বলা হয়, এবং হেরিটেজ সাইট হিসাবে 1987 সালে করা হয়, 1987 সালে করা হয়। এবং তারপরে, এবং যেমন বললাম, ইট ইজ অলসো রামসার সাইট ফ্রম 2019। মানে একটাই জায়গা যেখানে সবকিছু তুমি পাবে,
পাবে। তুমি অন্যান্য কোনো ন্যাশনাল পার্কে গেলে যে বাকিগুলো পাবে দ্যাট ইজ নট শিওর, বাট সুন্দরবন ইজ দ্য অনলি এরিয়া যেখানটায় সব টাইপ তুমি পাবে। This is actually awesome. I think so. Now it is considered as a world network of biosphere. ওয়ার্ল্ড নেটওয়ার্ক অফ বায়োস্ফিয়ার মানে কি, যে বায়োস্ফিয়ারে মানুষ এবং বায়োস্ফিয়ার রিজার্ভ দুজনেই থাকতে পারবে। একটা পুরো নেটওয়ার্ক যেখানটা, যেমন তুমি জানো বায়োস্ফিয়ারে কিন্তু মানুষের ব্যবস্থা বা তাদের জীবনশৈলী সেখানে আদান প্রদান করতে পারে না, ইট ইজ এক্সক্লুসিভলি ফর দ্য ওয়াইল্ড লাইফ, রাইট? এবং কিন্তু এখানটায় যেটা বানানো হচ্ছে ওয়ার্ল্ড নেটওয়ার্ক অফ বায়োস্ফিয়ার 1989 থেকে, সেটাকেও সুন্দরবনকে দেওয়া হয়েছে। নাও উই উইল মুভ টুয়ার্ডস another portion. আচ্ছা এবার আমাকে বলো জলদি জলদি। yes রয়্যাল বেঙ্গল টাইগার অলসো ন্যাশনাল অ্যানিমাল অফ ইন্ডিয়া, দ্যাটস অলসো ট্রু। ইভেন ইউ ক্যান ফাইন্ড আউট so many of migratory birds there. সুন্দরবন কোথায়? সাউথ চব্বিশ পরগনা। চব্বিশ পরগনা ইজ ভেরি রিচ, আই এম টেলিং ইউ। আমার তো কখনো কখনো মনে হয় নদিয়ার ব্যক্তি হয়েও ধনধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা দ্বিজেন্দ্রলাল রায় লিখলেও তার যেহেতু পুরো মানে জীবনটাই প্রেসিডেন্সি এরিয়াতে মানে চলেছে বা চব্বিশ পরগনায় চলেছে, হয়তো উনি ওখানে বসে এই ধরনের সুন্দর মানে এই লেখনই ওই সুন্দরবন বা ওই এরিয়া। ইভেন আশুতোষ বন্দ্যোপাধ্যায় বা সরি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, আশুতোষ মুখোপাধ্যায়, এভরিওয়ান আর ফ্রম দ্যাট এরিয়া। তো এখানটা আরেকটা জিনিস তোমরা আমাকে বলে, এই ছবিটা দেখে তুমি কার কথা মনে পড়ছে? বিকজ বাঘ ইজ ভেরি স্পেশাল। বাঘ মানে বাঘ, বাঘের কোনো ব্যাপার হয় নাকি? টেল মি if I ask you, if I'm showing you this picture, what you can remember of? जल्दी से बताओ, जल्दी जल्दी बोलो। if you are watching this video, this picture, what is the first thing comes to your mind? which is the area, which is the place? कहाँ गए मेरे सारे अनमोल रतन? why are you not applying? Ramakrishna Mission, okay. Belur Math, okay. আর দেখি কে কি বলে। still you are beating around the bush. Names are written, that is why I'm asking you. if you are saying their name, what is the place comes to your mind? Ramakrishna Mission. Wow Uma, I am impressed. yes, it is about দক্ষিণেশ্বর। the দক্ষিণেশ্বর কালীবাড়ি, বেলুর মঠ তো অবশ্যই রয়েছে চব্বিশ পরগনায়, বাট দক্ষিণেশ্বর কালীবাড়ি, দক্ষিণেশ্বর, the right option is দক্ষিণেশ্বর। and please put the like button on. তোমরা যদি লাইক না করে দাও তাহলে না এনার্জি কম হয়ে যায়, একটুখানি লাইক করে দাও। দক্ষিণেশ্বর, তো দক্ষিণেশ্বর কালী টেম্পলের যদি কথা বলি, আমরা জানি এটা দক্ষিণেশ্বর কলকাতায় অবস্থিত বলা হচ্ছে, বাট ইট ইজ ইন আমাদের কোথায় না তো চব্বিশ পরগনার মধ্যে রয়েছে। এবং এখানটায় যেটা রয়েছে, হোয়াট ইট ইজ বিন কল্ড, ইট ইজ ভবতারিণী মন্দির, তাই তো? এবং এই ভবতারিণী মন্দির, সেখানে যে দক্ষিণেশ্বরের যে কালী মন্দির, সেখানে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে রানী রাসমণি দ্বারা তৈরি হয় 1855 সালে। এবং এটা কিন্তু বেসিক্যালি এখানে ইম্পর্টেন্ট জায়গাটা কিন্তু আমি আজকে এর হিস্টোরিক্যাল বা হিন্দুইজম নিয়ে কিছু বলবো না, আজকে আমরা দক্ষিণেশ্বরের ইম্পর্টেন্স বলবো রিগার্ডিং দ্য আর্কিটেকচার। এই যে আর্কিটেকচার, এটাকে বলা হয় নবরত্ন আর্কিটেকচার। কি বলা হয়? নবরত্ন আর্কিটেকচার, যেটা খুব রেয়ার ইন্ডিয়ার ক্ষেত্রে। বেঙ্গলে দক্ষিণেশ্বর ইজ ওয়ান অফ দ্যাট পার্সন। এবং না জোড়াশঙ্খ ঠাকুর বাড়ি নেই। হ্যাঁ, নাও এখানে আমরা কি পড়বো না তো দক্ষিণেশ্বরের কথা পড়বো। এবং দক্ষিণেশ্বরের নবরত্ন আর্কিটেকচার কেন বলা হয়, তোমরা যদি শ্রীনগুলোকে দেখো, এই যে চূড়োগুলোকে বলে না, বেঙ্গলিতে বলে চূড়া, এখানে রয়েছে 1 2 3, পিছনের দিকে 4 5 6 7 8 9, এই হিসেব করে যে এই যে শ্রীনগুলো বলে, সেই শ্রাইন অনুযায়ী এটাকে বলা হয় নবরত্ন। ঠিক আছে, নটা শ্রাইন থাকে, তাই জন্য এর নাম নবরত্ন। নাও ওয়ান মোর থিং ইউ নিড টু নো ফ্রম দিস টেম্পল, এটা হচ্ছে মানে আমাদের বেঙ্গলে প্রচুর, আমরা ডেফিনেটলি উইল টক অ্যাবাউট দ্য 52 পীঠ কালী। ঠিক আছে, 52 পীঠ কালীর অনেকগুলো কালী বাড়ি কিন্তু পশ্চিমবঙ্গে ইটসেলফ ইট হ্যাজ, কিন্তু দক্ষিণেশ্বর ইজ নট আ 52 পীঠ, ইট ইজ এ নর্মাল একটা ভবতারিণী মন্দির যেখানে দক্ষিণেশ্বর কালীর কথা বলা হয়। তো আমরা একটা রিচুয়াল কি বলে রিলিজিয়ান অ্যাসপেক্টও পেয়ে গেলাম চব্বিশ পরগনার ইম্পর্টেন্ট জায়গা থেকে। এবার আরেকটা জিনিস তোমাদের বুঝতে হবে যে এখানটায় নহবত, মানে এই যে তোমরা যদি এখানটা দেখো, এই যে এই ধরনের যে
যে মন্দিরের সঙ্গে লাগোয়া যে এরিয়াগুলো, একে কি বলে, নহবতখানা। ইভেনচুয়ালি এর না হিস্ট্রিটা তোমরা যদি দেখো, যেমন দেওয়ানি আম দেওয়ানি খাস ছিল, ঠিক অনেকটা তার সাথে ম্যাচ করে, যেখানে কীর্তনের জায়গা, বা যেখানটা এই জায়গাটা শুধুমাত্র আইন বিষয়ক কাজ হবে, এই জায়গাটা শুধু কীর্তন হবে, এই যে একটা ডিভিশন, সেটা কিন্তু অ্যাকচুয়ালি এটার মধ্যে যে দিস ক্যাটাগরি অ্যাকচুয়ালি হ্যাভ সো মেনি ইনফ্লুয়েন্সেস, ঠিক আছে, মুঘল ইনফ্লুয়েন্সেস, গথিক ইনফ্লুয়েন্সেস, এবং তার সাথে এই যে 8 চালা 9 চালা বা 5 চালা এই যে একটা অ্যাফার্মেশন, সেটাও কিন্তু দক্ষিণেশ্বর কালীবাড়ির ওপর ডিপেন্ডেন্ট। এবং তোমরা জানো ব্যারাকপুরেও এই কালীবাড়ির মতো সেম দেখতে, যাকে দ্বিতীয় দক্ষিণেশ্বর কালীবাড়ি বলা হয়, সেরকম সেম একটি কালীবাড়ি আছে। কে তৈরি করেছিলেন সেটা বলবে, এবং তার সাথেও রানী রাসমণির একটা মানে সহজ যোগাযোগ রয়েছে। ইয়েস ইয়েস, কালীঘাট মন্দির ইজ 52 পীঠের মধ্যে একটা। এবং এখানটায় তোমরা যদি বলো, তো আমরা জানি যে রানী রাসমণির প্রতি রয়েছে, এবং নর্থ ওয়েস্টার্ন কর্নারে কি রয়েছে, শিবা টেম্পল, এবং প্রচুর শিবা টেম্পল পরপর রয়েছে। এবং আমরা জানি শ্রীরামকৃষ্ণ মা শারদার একটা ম্যাক্সিমাম পিরিয়ড অফ টাইম ওয়াজ বিন স্পেন্ডেড হেয়ার। কথা বলবো ডেফিনেটলি শ্রীরামকৃষ্ণ মা শারদা সম্পর্কেও একদিনকে, কারণ আমাদের বাংলা চ্যানেলে অনেক কিছু হতে চলেছে। তো আমরা 24 পরগনা নিয়ে কথা বলবো, আর আজকে এই নিয়ে কথা বলবো না, এটা তো হতেই পারে না। নাও ইউ টেল মি, আই নিড টু সি ইউ দ্যাট হাউ মাচ নাট মন্দির কি বলবো। নহবতখানা মানে যেখানটায় বসে সানাই বা কোনো রকম যে কাসর এই সমস্ত যেখানে বাজিয়ে একটা মানে প্রেজেন্টেবল একটা অনুষ্ঠান করা যেতে পারে, তাকে নহবতখানা বলে। আর নাট মন্দিরও ওইটা, নাট মন্দির মানে নট মন্দির, যেখানে নটও থাকবেন সেটাকেই নট মন্দির বলে, ঠিক আছে। এবং এখানটায় তোমরা এই ছবিটা দেখো, হোয়াট ইউ ক্যান রিমেম্বার, টেল মি। নেই নেই, রানী রাসমণির ইয়াঙ্গার সিস্টার নেই, জগদম্বা ইজ নট ইয়াঙ্গার সিস্টার। Your right is, your answer is right. Jagadamba is the right answer, but that is not right answer. It's not younger sister. One who can remember it. ভাই আমি একটা কথা বলি, এই জায়গাটা এত ইম্পর্টেন্ট না, 3 দিন থেকে নিউজে রয়েছে গো। মানে we will talk on Study IQ platform and we will not talk about this. Nah, long story short, not dum-dum. जल्दी बोलो, आई हैव टू ऑल्सो गो, कल के क्लासेस অনেক तैयारी। ना, इट्स नॉट दमदम, टेल मी। বাবা এটা ভাঙর গো, ভাঙর, ইটস ভাঙ্গার, জানো? ইটস ভাঙ্গার, very important place in news now. There is a very big tussle is going over, কার মধ্যে কার সাথে, ইউনিয়নের সাথে স্টেটের, and this is about this area acquisition. কোন জায়গার কথা বলছি না, তো ভাঙরের কথা বলছি। ভাঙরে দুটো ব্লক, সাউথ 24 পরগনা দুটো ব্লককে লোকেট করা হয়েছে ফর দ্য সেকেন্ড এয়ারপোর্ট অফ সাউথ বেঙ্গল। সাউথ বেঙ্গলের ক্ষেত্রে এর আগে অন্ডালকে সিলেক্ট করা হয়, কিন্তু ইউনিয়ন গভর্নমেন্ট যেহেতু অন্ডালের থেকে কলকাতা দমদম এয়ারপোর্টের ডিস্টেন্সটা অনেক বেশি, সেই কারণে ওরা ওটাকে নাকচ করে দেয়। বেসিক্যালি যদি আমরা বলি তাহলে পরে সিঙ্গুর না, দেখো বেসিক্যালি অন্ডালের কথা যদি বলি ওরা নাকচ করে দেয়, এবং তারপরে যদি দেখি 7500 একর্স জমি চায়, বিকজ দে ওয়ান্ট টু ডু আ ফিউচার এক্সপ্যানশন। এবার ফিউচার এক্সপ্যানশন করার জন্য কি বলা হয়েছে যে 4000 একর জমির প্রয়োজন, এবং তার সাথে বিভিন্ন মডার্ন ফ্যাসিলিটিস অ্যাড করতে হবে। নাও ইউ উইল আস্ক মি কি ম্যাম দমদমে তো এয়ারপোর্ট আছে, কিসের প্রয়োজন? বিকজ দমদমে এখন পপুলেশন বাড়ছে না বাবা, তো পপুলেশন যদি বাড়ে তাহলে পরে ইট ইজ ভেরি শিওরলি প্রেশার তো বাড়বে। আর আমরা জানি আমাদের দিল্লিতে যদি দেখো ইন্দিরা গান্ধী ন্যাশনাল এয়ারপোর্ট, ইটস দ্য বিগেস্ট ওয়ান। সেখানে সেই সমস্ত ইন্টারন্যাশনাল কতগুলো ফ্লাইট কলকাতা থেকে যায়, তো সেখানে প্রেশার, দ্য পাবলিক প্রেশার বাই এক্সপোর্ট প্রেশার, সেটা অনেক বেশি বেড়ে যাচ্ছে। দিস ইজ ওয়াই দে ওয়ান্টেড টু মেক, দে ওয়ান্টস টু মেক আ নিউ এয়ারপোর্ট, এবং তার জন্য 4000 একর জমির প্রয়োজন। সেটা প্রথমে অন্ডালে বলা হলেও অন্ডাল ওয়াজ নেগলেক্টেড। কেন? তাকে নাকচ করে দেওয়া হয়, বিকজ দ্য এরিয়া ইজ ফার ফার ফার
মোর মানে ফার্দার মোর দেন দ্য কলকাতা দমদম। তো সেই কারণে ওদের কাছাকাছি থাকতে হবে। সেই জন্য যে নেক্সট প্রজেক্টটা যেখানে দেওয়ার কথা বলা হচ্ছে 24 পরগনার ভাঙড়। কিন্তু ভাঙড়ের যদি আমরা হিস্ট্রি দেখি সেই ক্ষেত্রে একটা প্রবলেম আছে। এর আগেও মানে ওখানে যে মানে ভাঙড়ের হিস্ট্রিতে এর আগেও ওখানে একটা পাওয়ার সাবস্টেশন তৈরি করার জন্য বলা হয়েছিল। জাস্ট টেল মি ওয়ান থিং, তুমি ধরো আমার সাথে কথা বলছো, তোমার সাথে আমার খুব ভালো সম্পর্ক, বাট আই এম কামিং টু ইউ উইথ আ প্রজেক্ট। আমি তোমাকে বললাম যে দেখো তোমাকে না এই জায়গাটা ছেড়ে দিতে হবে, তোমাকে একটা বাড়ি, ভালো বাড়ি, তোমাকে টাকা দিয়ে দেওয়া হবে, ভালো বাড়ি বানিয়ে দেবো, তোমাকে না ওই জায়গাটায় গিয়ে থাকতে হবে। উড ইউ লাইক টু গো, উড ইউ লাইক টু স্টে দেয়ার? মানে নিজের বলে না সেই গাছের শিকড় কেটে দিয়ে তুমি গাছকে কোথাও প্লান্ট করো, সেই গাছটা কি বড় হয়? সেই একটা চিন্তা কিন্তু বিং আ হিউম্যান বিং প্রত্যেকের সাইকোলজিতে থাকে। অ্যান্ড দ্যাট অলসো হ্যাপেনিং উইথ দ্য ভাঙর রেসিডেন্টস। তারা বলছে যে আমাদেরকে জমি দিয়ে দিতে হবে এয়ারপোর্টের জন্য, কিন্তু আমরা কি করব, সর্বহারার মধ্যে পড়ে যায় না? তো দিস থিংস আর মেকিং ইনডিফারেন্সেস ইন বিটুইন দ্য স্টেট অ্যান্ড দ্য ভাঙর রেসিডেন্টস। এবং এটাও এখন একটা খুব চর্চার বিষয় এই মুহূর্তে, দ্য অ্যাকর্ডিং টু দ্য ইকোনমিক্যাল প্যাটার্ন অফ ওয়েস্ট বেঙ্গল কাম ইউনিয়ন বা সেন্টার। এবার এখানে একটা জিনিস কিন্তু বুঝতে হবে, যদিও এখানটা যদি এয়ারপোর্টটা তৈরি করা হয় তাহলে ওয়ান থিং ভেরি ইম্পর্টেন্ট, এখানকার কিন্তু ইকোনমিক্যাল প্যারিটিটা অনেক বেড়ে যাবে, তাই তো? কারণ এখানকার যে অর্থনীতির যে ব্যবস্থা, যে হাল, সেটা কিন্তু বাড়বে স্বাভাবিকভাবে। যে এরিয়াতেই তুমি জানো যে আজকে রাজারহাট, নিউ টাউন, মধ্যমগ্রাম এগুলো এত 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 ভালো করছে কি করে? বিকজ দমদমকে ওরা মিডিলে রাখছে, এয়ারপোর্টের সংলগ্ন এরিয়াগুলো ট্রেডিং এর জন্য খুব সুবিধা হয় তো, তাই না? তো যেগুলো যে জায়গাগুলো এয়ারপোর্টগুলো যেগুলো সুবিধা তৈরি করে সেই জায়গাগুলো স্বাভাবিকভাবে ভাঙড়েও হতে পারতো। বাট দিস ইজ দ্য অলসো রিজন দ্যাট ভাঙড়ে একটা কাজ হচ্ছে না, এবং সেই জন্য একটা শক্ত সমর্থ আশার আলো কল্যাণীর জন্য তৈরি হচ্ছে। কল্যাণী ইজ নট সিচুয়েটেড ইন 24 পরগনা, ইট ইজ ইন নদিয়া। নদিয়ার কল্যাণীর কাছে আবার মানে এটা গেছে দ্যাট উই হ্যাভ সো মেনি অফ দ্য ফার্টাইল মানে সো মেনি অফ দ্য ল্যান্ড ওয়্যার ইউ ক্যান মেক ইউর এয়ারপোর্ট, সে ব্যাপারে কথাবার্তা চলছে। তো ভাঙড় ইজ ইন দ্য নিউজ। দিস ইজ ওয়াই আই ওয়াজ টক হোয়াট ইজ শি টিচিং, শি ইজ টিচিং অ্যাবাউট 24 পরগনা। অ্যান্ড ল্যান্ড অ্যাকুইজিশন রিলেটেড হার্ডেলস এর প্রবলেম, যেখানে পাওয়ার গ্রিড প্রজেক্টের জন্য আমি বললাম প্রথমেও হয়েছিল এবং এবারও হয়েছে। তো যাকে এই ছিল আমাদের 24 পরগনা সম্পর্কে খুব ইম্পর্টেন্ট কথাবার্তা। নাও whoever is watching this video, this is the fun time. We are going to practice a one question, and the question is two district, North 24 পরগনা এবং সাউথ 24 পরগনা, এটা কার দ্বারা, কোন কমিশনের রেকমেন্ডেশনে তৈরি হয়েছিল? অশোক মিত্র কমিটি, কালেলকার কমিটি, নাকি মন্ডল কমিশন? নান অফ দ্য অ্যাবভ। অশোক মিত্র কমিটি, কালেলকার কমিশন, নাকি মন্ডল কমিশন, নাকি ওপরে কোনোটাই নয়? সো প্রথমেই আমি এটা বাদ দিয়ে দিলাম, নান অফ দ্য অ্যাবভ। আনসার দাও। Yes, a non-resident of WB West Bengal definitely can sit for WBPSC, but the person need to know, write and speak Bengali. ইয়েস, দক্ষিণবঙ্গ বেশি উন্নত উত্তরবঙ্গের চেয়ে, তার পিছনে একটা তো কারণ আছে উমা, না? জাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্য ল্যান্ড, থিঙ্ক অ্যাবাউট দ্য জিওপলিটিক্যাল সিনারিও। সেই ক্ষেত্রে এটা প্লেন ল্যান্ড না, স্বাভাবিকভাবে এখানে নদী রয়েছে, ট্রেডিং সুবিধা। দেখো ওখানে বাগডোগরা এয়ারপোর্ট কতটা কাজ করতে পারে, অত বেশি প্রেশারও নিতে পারে না। কলকাতা ইজ দ্য হার্ট, তাই না? ডায়মন্ড হারবার সিগনিফিকেন্স, ডায়মন্ড হারবারের কতগুলো তো সিগনিফিকেন্স আছে। ফার্স্ট অফ অল ইউ নো ডায়মন্ড হারবার ইজ রিলেটেড মানে ইজ কানেক্টেড টু দ্য বে অফ বেঙ্গল, এবং তার সাথে সাথে বিভিন্ন ছোট ছোট সেকশন যেমন কাকদ্বীপ থেকে শুরু করে সাগর দিঘি, সেগুলো এখানে রয়েছে। आरएएस के लिए तो दिस क्लास इज नॉट गोइंग टू हेल्प यू, बस इसमें एक ही चीज हेल्प कर सकता है, सुंदरबन पोर्शन, अदर देन दैट और तो कुछ नहीं। जल्दी बोलो बेटा, व्हाट इज द आंसर ऑफ दिस क्वेश्चन? कलेलकर कमीशन, ओके, A to Z बताया। आरएएस के लिए भी यू हैव टू नीड नो जॉब्स इन इंडिया। आए देखो सुरेश जॉन, हम बात कहाँ पे कर रहे हैं और यहाँ पे नो जॉब्स ऑफ इंडिया का चल रहा है। भाई सच्चाई है, नो जॉब्स है, क्या करे? अशोक मित्र कमीशन, ओके, लक्ष्मण देगमत, let me tell you, this Kalelkar commission 1953, this one of 1980, they both are from the OBC. Other backward classes জন্য এই দুটো ছিল, Kalelkar and Mandal commission. The right option is Ashok Mitra committee. 1986 সালে he made the divisions of it. So yeah, I am not understand.
Ask me. If you're not understanding, ask me what is your question. So yes, कल बहुत कुछ होने वाला है and sorry আমি বাংলায় বলবো যে কালকে অনেক কিছু ঘটতে চলেছে তোমাদের জন্য we are going to actually make a history যেটা কখন আমরা ভাবিনি যেটা আমরা কোনোদিন আশা করিনি সেটা হতে চলেছে and I can promise you I can give my best to teach you the quality subject the quality content on the Study IQ Bangla on Study IQ Bangla Study IQ Bangla আর বাংলা বারবার বলছি কারণ এখানে we will be only providing you the Bengali content and my aim to make you content তোমাদের প্রত্যেকে content করা যেখানটায় তোমরা being a Bengali also can work for the all India service তার মধ্যে ইউপিএসসি পড়ে তার মধ্যে বিভিন্ন স্টেট সার্ভিস পড়ে মানে কেন করব না বলো সত্যেন্দ্রনাথ ঠাকুর যখন করতে পেরেছিলেন তিনি যখন লন্ডন অবধি গিয়ে তিনি পরীক্ষা দিয়ে সেই সিভিল সার্ভিসে উত্তীর্ণ হতে পেরেছিলেন সেখানে আমরা কেন পারবো না সেই কারণে আমাদের এই নতুন জিনিস তৈরি হয়েছে আর हाँ जी थोड़ा बहुत तो आती है बाहर ही रहती हूँ बंगाल से इसलिए So please again I am telling you if you need any kind of PPT and PDF related subject from my Telegram channel you can directly join here Puja for Bengal mein you can do it Puja for Bengal for both and even you can join on my Twitter account which is @it's Pooja Majumdar. Okay, let me know how was the class for you and what enough you want me to make and yes যে আমাকে বলেছো ওয়েস্ট বেঙ্গলের স্কিম করিয়ে দেব ওয়েস্ট বেঙ্গলের হিস্ট্রি করিয়ে দেবো ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফি করিয়ে দেবো সময় দাও একটু একটু করে তৈরি করতে হচ্ছে বিকজ আই অলওয়েজ বিলিভ কি তোমাদেরকে আমি যদি যা তা কিছু বলে দিই অনেক কিছু বলা যায় বাট দ্যাট শুড বি কোয়ালিটি তাই না মানে একটা কোয়ালিটি কন্টেন্ট দেওয়া দরকার কারণ তোমাদেরকে তৈরি করার ব্যবস্থা করা হচ্ছে বিকজ মাই মোটিভেশন ইজ দ্যাট কে অ্যাটলিস্ট যেমন পুরো পোস্ট দেখো আমি বাংলাতে স্পষ্টভাবে বলছি কারণ আমি তোমাদের জন্য এটা বলছি যারা এই ভিডিওটা দেখছো আমি চাই বাংলাতে কেন পারবে না বলো ইউপিএসসি হোক বা অন্যগুলো কেন হবে না বিকজ আমাদের শুধু একটা মুশকিল কি হয় বিকজ বিইং ফ্রম আ বেঙ্গলি ব্যাকগ্রাউন্ড মানে আমার নিজের ক্ষেত্রেও এটা হয়েছিল বিইং ফ্রম এ বেঙ্গলি ব্যাকগ্রাউন্ড সবার একটু সমস্যা হয় এই জায়গাটায় বুঝতে যে মানে ইংরেজি অনেক টপিক আছে সেগুলো বুঝতে পারি না আমরা তাই না তো আমার এটা এম থাকবে আমার লক্ষ্য এটা থাকবে যে সেগুলো যাতে তোমরা বুঝতে পারো তো দ্যাট ওয়াজ দ্য এভরিথিং ফর ইউ ফর দ্য ক্লাস एंड कल 3 बजे यहाँ पे ही आना है डोंट मिस इट हिंदी क्या बताओ हिंदी में क्या बोलूं बेटा मैं अभी जो भी कुछ बोल रही हूँ इसलिए बोल रही हूँ क्योंकि ये बंगाली स्टूडेंट्स के लिए ही है तो मैं आपको हिंदी में क्या भी बताओ है ना आप लोगों के लिए स्टडी आईक्यू का प्लेटफॉर्म तो है जितने सारे हिंदी भाषी इंग्लिश वैसे जो इंग्लिश में पढ़ना चाहते हो फॉर यू स्टडी आईक्यू इंग्लिश इज ऑल्सो देयर इफ यू वांट टू स्टडी इन हिंदी इंग्लिश देन दैट स्टडी आईक्यू इज देयर आपके पास तो ऑलवेज अवेलेबल है लेकिन व्हाट इज अबाउट द बंगाली में स्टडी आईक्यू जैसे चैनल कहाँ पे है तो वी हैव टू प्रोड्यूस यू बीइंग अब वन लाइक जो इन लोगों के साथ भी क्वालिफाई कर सके ना दिस इज व्हाई आई टोल्ड इन बंगाली ठीक है चलो आज के क्लास ये অবধি थैंक यू सो मच फॉर बीइंग विथ मी एंड प्लीज लाइक করে দিও बिकॉज योर लाइक्स मैटर अ लॉट ट्रस्ट मी योर लाइक्स मैटर्स अ लॉट তো ওকে বাই বাই টেক কেয়ার কাল মিলেंगे 3 बजे ঠিক আছে 3টের সময় আবার সবাই দেখা করব কালকে আমাদের চ্যানেলের উদ্বোধন হতে চলেছে নিমন্ত্রণ করছি আমি কিন্তু মন থেকে ঠিক আছে একদম মনে করে সত্যনারায়ণের পূজোর মতো করে তোমাদেরকে বলছি প্লিজ এসো কিন্তু ভুলো না কালকে দেখা হবে আর টেলিগ্রামে জয়েন করো আমরা কথা বলবো ঠিক আছে বাই বাই টেক কেয়ার